সাহেব, নমস্কার সাহেব। আস্তে আস্তে নামুন সাহেব, নামুন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আপনার মেয়ে কোথায়? অনুরাধা। আরে মা, ভালো আছে তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আরে ব্যাগ আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না না, ঠিক আছে। এবার বলো তো, অস্ট্রেলিয়া থেকে দাদা আসা যাওয়া করে তো? তোমার দাদা সুন্দরের কথা বলছো? ও এখন আমেরিকায় আছে, দ্বিতীয়বার সন্তান হবে, তাই মাও ওখানে। হ্যাঁ, সে তো ভালো খবর। এখন বাচ্চা টাচ্চা হয়ে গেছে, বেকার এখানে এসে কি করবে ও? বিদেশে গিয়ে কেউ কি দেশে ফিরেছে কখনো? মুখে বলে যে ফিরে আসবো, কিন্তু আদৌ আসে না। আরে সাহেব, আপনিও তো ওরকম। শহরে থাকেন বলে গ্রামে আসতে আপনার ইচ্ছেই হয় না। 4 বছর পরে আপনি গ্রামে এলেন। আপনার যেমন শহর ভালো লাগে, ওর আমেরিকা ভালো লাগে, আর আমার গ্রাম ভালো লাগে। শোন, আমি যখন এসেই পড়েছি, এবার এখানেই থাকবো। আরে মা, সামনের দিকে তাকাও, দেখো একটা বজরংবলীর মন্দির আছে, খুব ফেমাস মন্দির। আর আপনি এখন এখানে আছেন, দেখবেন যা চাইবেন তাই পাবেন। আচ্ছা। যা প্রার্থনা করবেন সবটাই আপনাকে একেবারে ঢেলে দেবে বজরংবলী। ভীষণ জাগ্রত। আরে সাহেব, একটু দেখে চালাবেন গাড়ি। যদি এদের গায়ে লেগে যায়, গাড়ি সমেত আপনাকে তো আটকাবেই, আমার জামা কাপড় খুলে নেবে। এই, আমাকে শেখাতে আসিস না, আমি গ্রামেই বড় হয়েছি। মুখটা বন্ধ রাখ। আরে সাহেব, আপনি এত বছর পরে এসেও গ্রামের অলি গলি কিছুই বলেননি? বাহ! আরে পুরো গ্রামে তো একমাত্র আমাদের বাড়িটাই এত বড়। দেখুন সামনে, নিশ্চয়ই মনে পড়ে গেছে সবটা। সাহেব, বলছি কি, আমাদের 4টে মোষ আছে, 2টো গরু আছে। রোজ আমরা 30-40 লিটার দুধ পেয়েই যাই, আর পুরো দুধ আমরা গ্রামে সাপ্লাই করি। শোন, দুধ বেচার জন্য আমি এখানে আসিনি। তুই আগে জিনিসগুলো ভেতরে রাখ, যা। ঠিক আছে সাহেব। কি করতে যে গ্রামে এলেন, শহরেই থাকতে পারতেন। সো কিউট বাবা। তখন তোর 3 বছর বয়স, আর তোর দাদার 7 বছর। রঘু, আরে তুমি কেমন আছো? সকালে ট্রেনে এলি বুঝি? হ্যাঁ মাসি। ও কি তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আরে কত বড় হয়ে গেছে। যখন দেখেছিলাম এইটুকু ছিল। মারে, তাড়াতাড়ি বিয়ে করে অনেকগুলো সন্তানের জন্ম দিস, যাতে এই বাড়িটা গম গম করে। ভালোই বলেছো মাসি। কেমন লজ্জা পাচ্ছে। কি রে, তোর বউ ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। কবে আসবে ও? এই মাস তিনেক পরে চলে আসবে। কতদিন হয়ে গেল ওকে দেখি না। খুব ভালো মেয়ে, ওর খেয়াল রাখবি। আচ্ছা মাসি। এই অনু, এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? শহরে উঁচু উঁচু বাড়ির মধ্যে আকাশ কোথায় দেখতে পাই, কিন্তু এখানে কত বড় খোলা আকাশ, এত বড় বাড়ি, স্বচ্ছ পরিবেশ, বিশুদ্ধ বাতাস। আই লাভ দিস প্লেস বাবা।
স্যার। আসুন। শি ইজ মাই ডটার, হ্যালো হাই ম্যাম। অনুরাধা। বসো, আপনিও বসুন। আপনি ফোনে বললেন যে ভিআরএস নিয়ে নিয়েছেন। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? এমনিতেই 5 বছর পরে রিটায়ার করে এই গ্রামেই বাকি জীবনটা কাটিয়ে দেবো ভেবেছিলাম। আলটিমেটলি ভিআরএস নিয়ে মেয়েকে সঙ্গে করে এখানে চলে এলাম। কিন্তু আমাদের মতো প্রফেসরদের জন্য রিটায়ার্ড লাইফ কিন্তু খুবই কঠিন। সপ্তাহে 6 দিন ক্লাস নেবার অভ্যেস হয়ে যায় যে, সেই জন্যে রোববারটা কাটানো খুব কঠিন হয়ে যায়। তোমার ফাইল দেখি। একটা বছরই তো বাকি ছিল, তুমি শহরেই তো শেষ করে আসতে পারতে। হ্যাঁ ম্যাম, বাবারও ইচ্ছে ছিল, কিন্তু বাবাকে আমি একা ছাড়তে চাইনি, তাই আমিও এখানে চলে এসেছি। ভেরি গুড। অফিসে ফিস জমা করে দাও আর আজ থেকেই জয়েন করো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। অনুরাধা মা, তোমার বাবা আর আমি একই স্কুলে পড়াশোনা করেছি, অন্য লোকের গাছের ফল চুরি করেছি, সারাদিন পুকুরে স্নান করেছি, এইভাবেই আমরা সময় কাটিয়েছি। তোমার বাবার সঙ্গে ঘুরতাম বলে মা ভীষণ বকাবকি করতো, আর আজ দেখো তোমার বাবাকে নাম ধরে ডাকতে দ্বিধাবোধ হয়। আচ্ছা, এরপরে কি করতে চাইছো? গ্রামে তো দুটোই কাজ আছে, হয় চাষবাস করো, তা না হলে বসে টিভি দেখো। কিন্তু আমি অন্য একটা ভাবনা চিন্তা করছি। আমাদের গ্রামের অলিতে গলিতে যে গান শোনা যায়, সেই লোকগীতি সবগুলোকে একত্রিত করে বইয়ের আকারে বার করতে চাইছি। কিন্তু তোমার ওই বই তো কেউ পড়বে না। ঠিক বলেছেন আপনি, আমি জিজ্ঞেস করলেই বলে অনেক দিনের ইচ্ছে। বাদ দাও না, ওর যখন ইচ্ছে করছে পূরণ করতে দাও। মা বাবার ইচ্ছে, ছেলে মেয়ের ইচ্ছে, স্ত্রীর ইচ্ছে, এসব ইচ্ছে পূরণ করতে করতেই পুরুষদের সময় কেটে যায়। ইনি একদম ঠিক বলেছেন। রিটায়ার্ড লাইফ এনজয় করার জন্য তুমি এখানে এসেছো, তা না করে লোকগীতি নিয়ে এত মাতামাতি করার কি আছে? যদি এই ব্যাপারই হয় তাহলে তুমি বিয়ে করে সংসার করছো না কেন? তোমার চিন্তা করে করে বাবা কেন রোগা হয়ে যাবে? বাবা কেন তোমার জন্য পাত্র খুঁজবে? হ্যাঁ বলো, পাত্র আমি খুঁজে দেব। যদি আমার বাবার মতো কোনো বুদ্ধিমান মানুষকে পাই তাহলে আমি সত্যিই বিয়ে করে নেব, আর যতদিন না সেরকম কাউকে পাচ্ছি ততদিন বিয়েই করব না। এই দেখো মা, যদি সাহেবের মতো বর পেতে চাও তাহলে পুরো গ্রাম খুঁজে পাবে কিনা সন্দেহ, আর যদি পেয়েও যাও তাহলে সাহেবের মতন সুপুরুষ পাবে না। আচ্ছা, এই গানগুলো শুনে লেখার মতন কাউকে পেয়েছো নাকি খুঁজে দিতে হবে? না না, আমি একজনকে বলেছি, সত্যপ্রসাদ। ও আগামীকালই এখানে আসছে। আরে আরে রঙ্গিলা রে, বল না কোথায় হারাস রে, কোথায় তোর বাসা রে, রূপে কত রং লেগেছে, মুখ থেকে হয় লজ্জায় দেখেই প্রেমে পড়েছে। বুকের খাঁচায় মারবো ছাকা, পাইবেন যে আমার দেখা, দেখলে পরে খরচা বেশি, কষলে টাকা পকেটে ফাঁকা। সুন্দরী তোরে পাইলে দেখা, নাচছে রে মনে ধিঙ্কে চিকাই, মন ভুলেছে লজ্জা শরম, ঘুমটা তুলে মুখটা দেখা, যে আমার মধুর খোঁজা হুপটালা বুকের মাঝে, রূপনগরের মোড়ল বেটি কোমর ভাজে মারছি সিটি। ওই সুন্দরী তোর পাইলে দেখা, নাচছে রে মনে ধিঙ্কে চিকাই, মন ভুলেছে লজ্জা শরম, ঘুমটা তুলে মুখটা দেখা। প্রেমে কার কথা বলি, হায় কিসের নেশায় আমি চলি, এই প্রেমে কার কথা বলি, হায় কিসের নেশায় আমি চলি। প্রফেসর রঘুর বাড়িটা কোথায়? ভবতোষ, মাস্টার মশাইকে একজন খুঁজছেন, যাও ওনাকে নিয়ে যাও। আপনি? আমি সত্যপ্রসাদ। প্রফেসর রঘু আমায় ডেকেছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য। আচ্ছা আচ্ছা, আপনি সাহেব বলছিলেন আপনার ব্যাপারে, আপনার তো কাল আসার কথা ছিল। কালই আসার কথা ছিল, কিন্তু রাতে দেরি হয়ে গেছিল, তাই বাস মিস করলাম। আরে
আরে মা, এসব কাজ তোমার নয়, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তোমার কাজ আমার পছন্দ হয়নি, তাই আমি নিজেই করছি। বাইরেটা পরিষ্কার করলে ভেতরটা করো না, কাঁচটা পরিষ্কার করলে ওয়াইপার করো না। তোমাকে কতবার বলেছি সাবান দিয়ে গ্লাস পরিষ্কার করবে। আরে আমি তো গরু মোষ এদেরকে চান করাই, এই গাড়িকে চান করাতে বললে আমার দ্বারা কি করে হবে বলো তো? আরে আমি নিজেই যখন সাবান দিয়ে চান করি না, গাড়িকে কি করে করাবো? এ বাবু তুমি চলো। ইনি কে? সত্যপ্রসাদ। আরে সাহেব কালকে বলছিলেন না আমার অ্যাসিস্ট্যান্ট আসবেন, উনিই তো সেই অ্যাসিস্ট্যান্ট। ইনি হলেন সাহেবের মেয়ে, কথায় কথায় ইংরেজি বলে। আমার মতন মূর্খ নয়, খুব শিক্ষিত। হ্যাঁ, ওপরে নিয়ে যাও। ঠিক আছে মা। বাবা নিজেই বেকার বসে আছে, আবার আরেকজনকেও বেকার বসিয়ে রাখবে। তা কেন হতে যাবে? এই সমস্ত লোকগীতি সংগ্রহ করে কি লাভ হবে শুনি? যা মনে আসে গেয়ে দেয়। আজকালকার দিনে এই সমস্ত গান কে শুনবে বলো তো? যা মনে এলো সেই গান গাওয়ার বিষয় নয় এটা। লেখা সাহিত্যের থেকে অনেক বড় বিষয় এটা। শেলির কবিতা আপনি নিশ্চয়ই পড়েছেন। তার মধ্যে বেস্ট লাভ ফিলসফি, দ্য রিভার মিঙ্গলস উইথ দ্য সি। নদী সমুদ্রে গিয়ে মিশে যায়, অ্যান্ড দ্য সান উইথ দ্য মাউন্টেন। সূর্য পাহাড়ের সাথে মিশে যায়। ওয়াই নট আই উইথ ইউ অল? এখানে আমি মিশতে পারবো না কেন? আরে বাহ, কি দারুণ কবিতা বললেন আপনি। মনের সাথে মন মিললো, সমুদ্রের সাথে জাহাজ মিললো, আমার সঙ্গে আমার গরুরা মিললো, আমরা সব গ্রামবাসী মিলে গেলাম, এটাই বলছেন তো আপনি? দেখলেন তো দৃষ্টিভঙ্গি কতটা এক আমাদের। শেলি একবার যে গান লিখে দিয়েছেন সেটা চিরকাল বেঁচে থাকবে। এবার এই যে লোকগীত, সেটাও লেখা হয়েছে, এটাও চিরকাল থাকবে। আরে আমিও তো আপনার মতন ফটফট করে ইংরেজি বলতে চাই, কিন্তু ভটভট করে পড়াশোনাগুলো মাথাতে ঢোকেই না। আরে মাস্টার মশাই তো ঠিক মতন পাইনি আমি ওই সময়। আমার যা ধৈর্য তার থেকেও মাস্টার মশাইয়ের ধৈর্য কম। আমার মতন ছাত্রকে একটু সময় নিয়ে পড়াবে তো নাকি? তা না দা, একটু সাবধানে আসবেন। আরে এই বাড়িতে এখন আমি সব, আমাকে জিজ্ঞেস না করে পাখিরা ঘুম থেকে ওঠে না, ডাকে না পর্যন্ত। এই দেখো, ওই ঘরটা তোমার, বাথরুম পেছন দিকে আছে, আর খাওয়ার সময় নিচে চলে আসবে। আরে আসুন সাহেব, আসুন, দেখে আসবেন সাহেব। আরে এসো এসো। আরে ভাই, খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই তো এক্ষুনি খেলাম। আরে সাহেব তোমাদের গান শুনতে চাই, এই জন্য এখানে নিয়ে এলাম ওনাকে। ও আসুন আসুন, নমস্কার, আসুন। আরে বস্তা সরাও না। আসুন সাহেব। ঠিক আছে, বসুন। সাহেব, ও যখন গান করে তখন সবাই দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠে। এই জন্য তো সবাই ওকে গান করার জন্য ডাকে। এত ভালো গান করে না ও। আরে দেখ, আমি কি শুধু একলাই গাই? গায়ের খেতে যারা কাজ করে তারা সবাই গায়। ভালো ফসল তুলতে হলে যেমন সার দিতে হয়, আর গোফের জন্য তা দিতে হয়, আর সুর থাকলে তবেই ভালো গান হয়। ছোটবেলা থেকেই গলায় সুর আছে সাহেব, তাই লোকগীতি মনে গেঁথে আছে। আমাদের একটা গান শোনাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ক্যাসেট আছে তো? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। যমুনা কিনারে রূপসী নারী সে ভাই গোপিকা রাধা, যমুনা কিনারে রূপসী নারী সে ভাই গোপিকা রাধা, ডেকে ডেকে বলে কৃষ্ণ যে তারি মুরলির ধুন তুই বাজা, ডেকে ডেকে বলে কৃষ্ণ যে তারি মুরলির ধুন তুই বাজা, যমুনা কিনারে। আপনার গলার স্বর খুব সুন্দর। আপনি ঠিক করেছেন সাহেব। আমার গান শুনতে অনেক দূর দূর থেকে লোক আসে। সবাই তো এভাবে গাইতে পারে না। ফাটাবাস, এর গলা ঠিক ওরকম। ওর গান শুনবেন? অবশ্যই। এ ভাই শুনিয়ে দে। নদীর পাড়ে বসে আমি করি তোমার অপেক্ষা, ওগো আমার পাঁচুর মা, কিন্তু কখন তোমার দেখা পাবো ভেবে পাই না। এদিকে পেটের জ্বালা, চোখেতে দেখার আশা, ওগো আমার পাঁচুর মা তুমি জলদি এসো না। তুমি আমার মনের বাতি, হাত দিয়ে আগলে রাখি, জোরে হাওয়া দিলে বাতি নিভেও নেভে না। ওরে আমার পাঁচুর মা জলদি এসো না। এখন ওর গলায় গান শুনুন, ও খুব ভালো গায়। বাহ, গা রে বাপ। আরে তুমি এলে ভালোবেসে, নদী যেমন সাগর মেশে, সাগর নদী মিলে মিশে, অমৃত বদলে যায় বিষে, বলো প্রেম যে হয় কিসে। কেমন লাগলো সাহেব? খুব ভালো। এও খুব ভালো গায়, একদম আমার মতন, খুব মিষ্টি গলা। তোমার ওই চোখের কাজল দেখে আমি হই পাগল,
আমার ভালোবাসার জোরে তোকে আমি আনবো ঘরে, সুখে কাটবে দিন আর রাত, ঝলমল করবে সূর্য আর চাঁদ, ভরে উঠবে আমাদের এই ছোট্ট সংসার, তোকে পেলে কিছু আমি চাই না যে আর। এখন কোকিল কণ্ঠে কি লোকগীতি শুনবেন? নিশ্চয়ই। গা রে মা। ও গো আমার চাষি, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, তোমার অপেক্ষায় আমার দিন কেটে যায়, শুধু তোমায় ভালোবাসি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে তোমার জন্য মন আনচান করে, কি বলে যে তা বোঝায়। কি মিষ্টি গলা তোর। আরে যতই ঘরের খাবার খেয়ে নাও না কেন, কিন্তু যতক্ষণ মেহমুদ মিয়ার দোকানে গিয়ে না খাচ্ছি মনই ভরে না। ওর রান্নার প্রশংসা যতই করবো ততই যেন কম করা হয়। ভালো হলো আমরা বৃষ্টি আসার আগেই বাড়িতে চলে এলাম, ভিজে গেলে পুরো ঠান্ডা লেগে যেত। আরে দেখে চলতে পারো না? আরে দেখছো আমরা আসছি, কথা বলছি, আমাদের শব্দ পাচ্ছ, তারপরও ধাক্কা মারলে কেন? অন্ধকারেও আমাকে দেখা যাবে, কারণ আমার গায়ের রং পরিষ্কার, কিন্তু তোমাদের মতো শ্যামবর্ণ লোকেদের অন্ধকারে দাঁত বের করে আসা উচিত, বুঝতে পারলে? দেখলে বাবু, আমাদের গায়ের রং শ্যামলা বলে আমাদের নাকি দাঁত দেখাতে দেখাতে আসতে হবে অন্ধকারে। ঠিক আছে, দাঁত দেখাতে দেখাতে আসবো, চলো। ভবতোষ, ভবতোষ, ভবতোষ। ও তো নেই। আমি কলেজ যাচ্ছি, বাবা ব্যাংকে গেছে, ভবতোষ আসলে বলো যেন এখানেই থাকে। আরে চিন্তা করো না, আমি এসে গেছি, তোমরা যাও। এই কে রে? সত্যপ্রসাদ, বাবার অ্যাসিস্ট্যান্ট। শ্যামবর্ণ কিন্তু হ্যান্ডসাম। আরে বাবা, আরেকবার বলুন তো। বললাম ও শ্যামবর্ণ কিন্তু খুব হ্যান্ডসাম। আরে বাবু, শুনলে কি বললো? বলছে তুমি শ্যামবর্ণ কিন্তু হ্যান্ডসাম। হ্যালো, এই কথাটা নিজের বন্ধুকে বলো। হ্যাঁ, কালো জগতের আলো। কৃষ্ণের ছবি যখন প্রথমবার আঁকা হয়েছিল তার গায়ের রং কালোই ছিল, তাও কৃষ্ণ রাধার প্রণয়ী ছিল। সমুদ্রের গহ্বর থেকে বৃষ্টির আগে মেঘের রং সবই কালো। মোদ্দা কথা, কালো রঙই হলো সব থেকে ভালো। আরে বাবু, আমাদের মতো শ্যামবর্ণ মানুষদের এত প্রশংসা করলে তুমি, এর থেকে ভালো প্রশংসা আমি আর চাই না। এবার তোমরা কলেজে গিয়ে পড়াশোনা করো, যাও। নমস্কার বাবু। নমস্কার। ভবতোষ। আরে দাদা, সাহেব আছে নাকি? কি ব্যাপার? সাহেব তো বাইরে গেছে। বাইরে গেছেন, কিন্তু আজ আমায় আসতে বলেছিলেন। এই ব্যাপার? হ্যাঁ। একটু দাঁড়ান, আমি এখনই মাকে জিজ্ঞেস করছি। অনুরাধা, অনুরাধা, চাটা কিছু খাবেন? না, ওসব চাই না। কেমন আছেন? কেমন আছো? সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি বসুন, বাবা আপনার জন্য টাকা রেখে গেছেন, আমি আনছি। ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ, তাহলে গানের কাজ কেমন চলছে? হ্যাঁ, খুবই ভালো চলছে। কিন্তু এসবে কোনো লাভ নেই, বরং যদি আমার ব্যাপারে বই লেখো তাহলে তোমার লাভ হবে। এ কথা কেন বলছেন শুনি? দেখো, আমি আমার 1 একর জমিতে কলা গাছ চাষ করেছিলাম। আমার গ্র্যাজুয়েট ছেলেকে সেসব দেখার দায়িত্ব দিয়ে আমি একটু আমার মেয়ের বাড়িতে গেছিলাম। ফিরে এসে দেখি সেসব কলা গাছ একেবারে বরবাদ হয়ে গেছে। তোমাদের মতো লেখাপড়া জানা ছেলে চাষবাসের ব্যাপারে কি জানবে বলো তো? এসব তোমাদের কম্য নয়। আমি জানি, কলা গাছ রোপণ করার পরে 2 বার সার দিতে হয়। ডিআইপি, পটাশিয়াম, সালফেট, ইউরিয়া, এইসব মিলিয়ে একটা কলা গাছের জন্য 300 গ্রাম দিয়ে সেচন করতে হয়। সেচন না করলে কলা গাছ 5 দিন বাঁচবে, চিনেবাদাম 10 দিন, আর তিল 20 দিন বাঁচবে। আচ্ছা, আপনি 1 একর জমিতে 1000টা গাছ বসিয়ে থাকবেন, তাহলে কলা, শ্রমিক আর সার মিলিয়ে আপনার 40,000 টাকার ক্ষতি নিশ্চয়ই হয়েছে। খুব ভালো, মাস্টারমশাই সঠিক মানুষের উপর দায়িত্ব দিয়েছেন। এই নিন। ধন্যবাদ গো। হ্যাঁ। এলাম। সত্যপ্রসাদ এমন ঝটকা দিয়েছে যে রাম সিং টাকা নিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। আরে বাবু, ইংরেজিতে গান করো, পাহাড় পর্বতের খবর দাও, তোমার ব্যাপারই তো আলাদা। সত্যি তুমি সেরা। এরকম বুদ্ধিমান মানুষের তো প্রশংসা না করে পারা যায় না বাবু। একটু আমাকে শিখিয়ে পড়িয়ে দাও না, তাহলে আমিও গ্রামে উন্নতি করতে পারি। দেখো ভবতোষ, শোনো, সাপের পা হয় না, মাছির দাঁত হয় না, প্রজাপতির জিহ্বা নেই আর ঘুড়ির পেট হয় না, ব্যাঙের ঘাড় থাকে না আর কাঁকড়ার মাথা থাকে না, অ্যালবেনিয়াতে ধর্ম নেই আর আফগানিস্তানে ট্রেন নেই, আরেবিয়াতে নদী নেই আর আইসল্যান্ডে মরুভূমি নেই, আর আমেরিকাতে... ব্যাস, এই সব কিছু আমার মাথায় ঢোকানোর জন্য আমাকে 7 জন্ম নিতে হবে। আজকের বিশেষ সংবাদ। রাজ্যে নির্বাচনের তারিখ আগামী মাসের 10 তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত ইলেকশন কমিশনের। গতবারের মতো এবারেও রুলিং পার্টিকেই বেশি ক্ষমতাবান মনে করা হচ্ছে। পরবর্তী সংবাদ।
সংবাদ, অস্ট্রেলিয়া ট্যুরে ইন্ডিয়া 10 উইকেটে পরাজিত হয়েছে। এটি সিরিজের প্রথম ম্যাচ ছিল। এরপরে আরো 3টি ওডিআই হবে। আশা করা যায় পরবর্তী ম্যাচে ইন্ডিয়া জেতার চেষ্টা করবে। এখন আসছে ওয়েদার রিপোর্টে। মহারাষ্ট্রের বিধানসভার ভোটের দিন ঠিক হয়ে গেছে। 16 এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। নাম প্রত্যাহার করার শেষ দিন 28 এপ্রিল ঠিক করা হয়েছে। তারপরে ইলেকশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যদি কেউ নাম প্রত্যাহার করতে চায় তাকে 28 এপ্রিলের আগেই প্রত্যাহার করতে হবে। 28 তারিখের পর আর কোনো নাম প্রত্যাহার করা যাবে না। শুধু এটাই নয়, নির্বাচন কমিশন সমস্ত ব্যাপারের ওপর নজর রাখবে। আরে চুপ করো তো, আমি রঘুকে খুব ভালো করেই চিনি। ও কখনো চুপচাপ বসে থাকে না, কিছু না কিছু করেই যাবে। ছেলে বিদেশে চাকরি করছে, চাষবাস করে টাকা পয়সাও আসে, তার উপর আবার পেনশনও পায়, তাও নিশ্চিন্তে বসে থাকে না। এখনো গ্রামের লোকগীতি সংগ্রহ করে একটা বই বানাতে চায়। চুপচাপ বসে থাকলে পাগল হয়ে যাব। 30 বছর অবসর নিয়ে বসে আছি, তাই বলে কি পাগল হয়ে গেছি? সেই শুরু হয়ে গেল। যতদিন না নির্বাচন শেষ হচ্ছে এরকমই চালাতে থাকবে। এবার তো মারাই পড়বো। কে জানে এত টাকা ওরা পায় কোত্থেকে? আমাদের চুষে পায় আর কি। আরে ওই যে শম্ভুলালের বড় ছেলেটা, মনে নেই 4 বছর আগে গরু মোষ চড়াতো? আজ সেও পার্টির বড় নেতা হয়েছে। এবার এমএলএ সিটটা ও ছাড়া আর কেউ পাবে না। এমএলএ হওয়ার আগেই ও কোটিপতি হয়ে গেছে। এমএলএ হয়ে গেলে পুরো গ্রামটাই কিনে নেবে। আরে সেই জন্যই তো এরা রাজনীতিতে আসে, মানুষের সেবা করতে তো আসে না এরা। আগেকার দিনের নেতারা লোকেদের সেবা করত, আর এখনকার নেতারা অর্থ লাভের জন্য রাজনীতি করছে। আজকাল যা পরিস্থিতি দাঁড়িয়েছে, গুন্ডা বদমাইশরা রাজনীতিতে আসছে। ওরা দেশের কথাও চিন্তা করে না, মানুষের কথাও ভাবে না। স্বাধীনতার জন্য গান্ধীজি যখন মানুষদের রাজনীতিতে আসার জন্য অনুরোধ করেছিলেন, তখন সবাই ওনার পাশে দাঁড়িয়েছিলেন। শুধু দেশদ্রোহীরা আলাদা হয়েছিল। আজ দেশদ্রোহীরাই নেতা মন্ত্রী হয়ে দেশভক্তদের পায়ের নিচে চিপে দেশ চালাচ্ছে। তারা নাকি দেশের উন্নতি করবে আর মানুষের কল্যাণ করবে। দেখুন, আজকাল এই রাজনীতিবিদদের দেশভক্তি শুধুই লোক দেখানো। এখনকার নেতাগুলো টাকা দিয়ে আর মদ খাইয়ে ভোট কিনে নেয়, আর সাধারণ মানুষও বোকা যে এদের ভোট দিয়ে দেয়। তুমি একদম ঠিক বলেছ। কে জানে ভারতবর্ষের কি হবে? আমরা তো পলিটিশিয়ানদের হাতের পুতুল হয়ে গেছি। কার মনে কে আছে আর তার নাম কি? লক্ষ্মী, তোমার মনে যা আছে সব আমি বলতে চলেছি। আমি যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে, ঠিক আছে? তুমি যে কোনো একজনের ব্যাপারে ভাবো। ভাবলাম। মহিলা না পুরুষ? পুরুষ। এই গ্রামের নাকি অন্য গ্রামের? এই গ্রামেরই। কোন গলি? আমাদের পাশের গলি। আমাদের পাশের গলি? আমাকে ভাবার একটু সময় দাও। তুমি নিজের কাজ করো, আমি তোমাকে ভেবে জানাচ্ছি, কেমন? ফালতু সময়। এই গ্রামের কথা বলছে, পাশের একটা গলির কথা বলছে, আমার মাথাতে কেন আসছে নাকি? আরে ও তো কত সহজে অন্যের মনের কথা বলে দেয়। কি ভবতোষ, চাকরি ছেড়ে দেবে ভাবছো নাকি? এত কিসের চিন্তা? আরে সেটা নয় বাবু, কার মনে কি আছে সেই কথা আমি লক্ষ্মীকে জিজ্ঞেস করে নিজে এখন ফেসে গেছি। এ তো ভারী বিপদে পড়লাম। না, এতে বিপদের কিছু নেই। আপনি একবার চেষ্টা করে দেখুন, দেখি পারেন কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আরে বাবু, আপনি এত পড়াশোনা জানা মানুষ, আপনি যদি না পারেন তাহলে কিন্তু। যদি করতে পারি তো দেখা যাবে তখন। কারোর বিষয় ভাবো। ভাবলাম। নারী নাকি পুরুষ? পুরুষ। কোনো রাজনেতা নাকি কোনো শিল্পী? শিল্পী তো বটেই, মাঝে মধ্যে রাজনীতিও করে। প্রভাবশালী? ছোট ছোট বাচ্চারা ওর নাম জানে। সুপারস্টার দেব, তাই তো? আরে বাবু, আপনি কি করে বলে দিলেন? ভবতোষ, প্রত্যেক ক্ষেত্রেই ভিআইপির সংখ্যা খুব কম, আর তাদের মধ্যে কিছু মানুষই খ্যাতি পান। যেমন তুমি খুব বেশি হলে 5 জনকে চেনো, ব্যাস, আর কিছু না। খুব সহজ এটা, আর একটু চেষ্টা করলে যে কারোর মনের কথা জানতে পারবে। হ্যালো, আমার মনে কে আছে সেটা বলতে পারবে? এই তো মা, এই তো। আরে বাবু, আমি তো অশিক্ষিত, তাই আমারটা বলতে পারলে, কিন্তু আমার মা খুব শিক্ষিত, ওর মনের কথা বলে দেখি। কারোর কথা ভাবো দেখি। ছেলে নাকি মেয়ে? ছেলে। পছন্দ করো তাকে? ইন্ডিয়া থেকেই তো? আমাদের রাজ্যেরই? রাজনেতা নাকি শিল্পী? দুটোর কোনোটাই নয়। খেলোয়াড়? না। বৈজ্ঞানিক? না। সাহিত্যিক? না। না। এটা কি? কিছু তো জিজ্ঞেসই করলাম না, তাহলে না কেন বললে? সরি, তোমার মনে কি আছে ঠিক করে বুঝতে পারলাম না।
ভবতোষ, শিক্ষিত মানুষদের মনের কথা বোঝা সত্যিই কঠিন। তার উপর সে নারী হলে তার মনের কথা বোঝা একেবারেই অসম্ভব। চলো। হ্যাঁ বাবু, এটা সত্যি খুব কঠিন কাজ। আজ কলেজের পর কোথায় যাবি রে? এই চল চল। আরে মা, কলেজ কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজকে? হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, তবু বসতে দিচ্ছে না। কি অদ্ভুত লোক রে বাবা। এই দেখো, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। আমরা একই স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি। হ্যাঁ মানছি, মাঝপথে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এসেছি, আর তুমি কলেজ পর্যন্ত পৌঁছে গেছো, তাই বলে আমার উপর কিন্তু গরম নেবে না বলে দিলাম। একটু যদি মানবিকতা থাকতো তাহলে সিটটা ছেড়ে উঠে যেতে, কিন্তু তুমি তো অশিক্ষিত, কি আর করা যাবে। দেখো, প্রচুর বাজে কথা শুনে নিয়েছি, আমি কিন্তু আর শুনবো না বলে দিলাম। কি সমস্যা হচ্ছে? 5টা বিষয় ফেল করলে কেউ খারাপ হয়ে যায়? একদমই না। 5টা বিষয় 5 বছর ধরে পড়েও আমি পাস করতে পারিনি, তার জন্য আমি খারাপ? হ্যাঁ, এক্ষেত্রে তো খারাপ। 5 বছর ধরে 5টা বিষয়ে 5 বার পরীক্ষা দিয়ে আমাকে পাস করালো না, এটা ভালো ব্যাপার? এটা সত্যিই খারাপ। সেই অন্যায়টাই আমার সঙ্গে করছে। আমি যে স্কুলের গন্ডি পেরোইনি সে তো সবাই জানে। মেয়েদের আর কি, কলেজে উঠতে পারলেই হলো, পাস করো ফেল করো, কে আর দেখতে যাচ্ছে? বিয়ে পর্যন্ত কলেজে থেকে পড়াশোনা করে যাও করে যাও করে যাও, কোনো চিন্তাই নেই। আর এই মহারানী কলেজে পড়ছে বলে আমাকে অসম্মান করেই যাচ্ছে। এতই যদি শিক্ষিত হও তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। কোন প্রাণীর দাঁত থাকে না? তুমি জানো তো? জানো না তো? কোন প্রাণীর জিভ থাকে না? এটাও জানো না? আচ্ছা, কোন প্রাণীর ঘাড় নেই? ইয়ে বাবা, এটাও জানো না? আচ্ছা, কোন জিনিসের পেট থাকে না? এটাও জানো না তো? তাহলে শুনে না, মাছির দাঁত হয় না, ঘুড়ির পেট হয় না, প্রজাপতির জিভ নেই, ব্যাঙের ঘাড় থাকে না, আর কাঁকড়ার মাথা হয় না। আরে বাবা, কি হয়েছে? বলছি তুমি মূর্খ হয়েও এত জ্ঞানের কথা বলছো? আরে দেখুন, মানুষ 2 রকমের হয়। একজন এই রকম পড়াশোনা জানা মূর্খ, আর একজন পড়াশোনা না জানা বুদ্ধিমান। আমি 2য় শ্রেণীতে আসি কাকা। এবারে বলুন। কি আর বলবো বাবা, তোমাদের মতো তো লেখাপড়া করিনি, মনে যা আসে তাই বলি। আমার মা বাবা যে গান গাইতো সেটা এখন আমি গাই। আমার তো একটাই চিন্তা, আমি না থাকলে এইসব গান কে গাইবে? এসব কেন বলছেন আপনি? আমার বৌমা টিচার আর আমার নাতি নাতনি ইংরাজি স্কুলে পড়ে, ওদের কাছে এত সময় কোথায়? আমাদের এই বইটা একবার ছাপা হলে সারা পৃথিবীর লোক এটা পড়বে। বাহ। আচ্ছা মাসি, তোমার কেমন গান ভালো লাগে? ফসল বোনার গান, কাটার গান, আনন্দের গান, দুঃখের গান, সব গানই আমি করি। ঠাকুমা, এসবের মধ্যে তোমার কোনটা ভালো লাগে? আমার স্বামীর সঙ্গে আমি যে গান গাইতাম সেটা। কি দিদা, ওই সময় তুমি দাদুর সঙ্গে নাচ গান করতে নাকি? হ্যাঁ রে। একবার সেই গানটা গাও না মাসি। লজ্জা করে। আরে লজ্জা কিসের? সাহেব বলছে গেয়ে দাও না। ও গো আমার প্রাণনাথ, তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তোমায় ছাড়া এই পৃথিবী আমার কাছে বেরং, তুমি আমার দেবতা, তুমি আমার ঈশ্বর, ও গো তোমার পাশে আমি থাকবো চিরকাল। পাগলি মন বলছে তোমায় ওই হাসি মুখে মন যে হারায়, পাগলি মন বলছে তোমায় আজি তোমার সাথে কোথায় পালাই, এই ঠোঁটের তোমার ভাষা পেরেছে এই বুকে ভালোবাসা, ফিরেছে মন যে আবার লেগেছে তোমারই কোনো নেশা, পাগলি মন বলছে তোমায় ওই হাসি মুখে মন যে হারায়, পাগলি মন বলছে তোমায় আজি তোমার সাথে কোথায় পালাই। ভাবি শুধু ভাবি পথ খুঁজি কত হাসিতে, চোখে চোখে কথা বুকে জুড়ে থাকে খুশিতে, আজ বড় ভাল লাগে
আসো লাগে এলো মেলো আর বলবো কি যে বলো পাগলে মন বলছে তোমায় ওই হাসি মুখে মুছে হারাই পাগলে মন বলছে তোমায় আছি তোমার সাথে কোথায় পালাই ফুলে ফুলে মধু হয়ে ভ্রমর আমি যে ঘুরি মনে মনে কথা কি ভাবি যে তোমাকে বলি আজ বড় ভাল লাগে দেখেছিল কে কাকে হঠাৎই চাওয়াতে মনটাকে ভোলাতে বন্ধ হয়ে এসো আর বৃষ্টি হয়ে ভাসো লাগে এলো মেলো আর বলবো কি যে বলো পাগলে মন বলছে তোমায় হাসি মুখে মুছে হারাই পাগলে মন বলছে তোমায় যে তোমার সাথে কোথায় পালাই এ ঠোঁটে তোমার ভাষা বেড়েছে এ বুকে ভালোবাসা ফিরেছে মন যে আবার লেগেছে তোমারই কোনো নেশা পাগলে মন বলছে তোমায় ওই হাসি মুখে মন যে হারায় পাগলে মন বলছে তোমায় আজ তোমার সাথে কোথায় পালাই লোকগীতি সম্পর্কিত কোনো ভালো বই এখনো পর্যন্ত মার্কেটে আসেনি কিন্তু প্রফেসর শুভ্র দত্ত এই বিষয়ে একটা বই সত্যিই লিখেছেন। হ্যাঁ দাদা, তার প্রথম ভাগ বেরিয়েছিল 1964 সালে, তারপরে আর কোনো ভাগ বেরোয়নি। আমাদের এই বইটাও ঠিক সেরকমই হবে। ভালোবাসা, পরিবার, স্নেহ, মায়া, মমতা, বিবাহ এসব নিয়ে রিসার্চ করে লেখা হয়েছে। আর কতদিন লাগবে এগুলো শেষ করতে? ফাইনাল কাজটা এখনো চলছে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। হয়ে গেলেই নিয়ে এসো। ঠিক আছে, আমি হেড অফিসে পাঠিয়ে দেবো, বাকি সব ফর্মালিটি আমি পরে দেখে নেব। প্রফেসর রঘু শুধু এটা চান যে এই গানগুলো প্রকাশ হোক, টাকা পয়সা জরুরি নয়। ভালো কাজ যাতে 4টে লোকের কাছে পৌঁছয় সেই চেষ্টাই করছি। তুমি এসো, আমি সাহায্য করব। থ্যাংক ইউ, এবার আসি। ঠিক আছে। মেম সাহেব খাবার দিয়ে দেবো? বাবা খেয়েছে? না মেম সাহেব। কোথায় গেছে? আমি তো জানি না। ঠিক আছে, রেখে দাও। গাড়ি তো এখানেই আছে, বাবা কোথায় গেল? দাদা, বাবাকে দেখেছেন? উনি জমির দিকে গেছেন। জমির দিকে? বাবা, ব্রেকফাস্ট না করেই সকালবেলা বেরিয়ে এসেছো? ও কিছু না, পায়চারি করতে এসেছিলাম, ওর সাথে দেখা হয়ে গেল। ও হ্যাঁ, আজ আমাদের ওই পশ্চিমের মন্দিরে একটা বড় পুজো রয়েছে, তুমি চাইলে আমাদের সঙ্গে ওখানে যেতে পারো।
দেখ মা, একটা অন্ধকার ঘরে যেখানে আলো ঢোকে না, এরকম একটা ঘরে মুগ ডাল, ছোলার ডাল, মুসুর ডাল এই সব কিছুকে জলে ভিজিয়ে রেখে দেয়। আর 8 দিন পর সেটা মন্দিরে এনে সবাই মিলে পুজো করে। এই পুজো 3 দিন ধরে চলে। 3 দিন পরে সেগুলোকে নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে নদীতে বিসর্জন দেয়। এটাই এদের রিচুয়াল। রাজার পর রানী, তারপরে জোকার। আর কি ব্যাপার সত্য, কি হয়েছে? কি হলো বলো আমাকে। কিছু না স্যার, আমি ছাদে যাচ্ছি। স্যার, প্রত্যেকটা দল প্রার্থীদের লিস্ট তৈরি করে ফেলেছে। শম্ভুলাল এবার মুম্বাই থেকে নয়, পুনে থেকে ইলেকশনে দাঁড়াবে। কাল ওর নাম ঘোষণা করা হবে। শম্ভুলাল বাবুর জয়! 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 শম্ভুলাল বাবুর। মন যাকে চায় তাকে কেন পায় না, মনের কাছে জেনে নাও এ কেমন বড় ধাঁধা। গাছ পাখি ফুল যেন বলছে আজ আমায়, মন আমার কারো কাছে রয়েছে বাঁধা। মনে পড়ে আগের বার আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এলাকায় আপনি কলেজ বানিয়ে দেবেন, কিন্তু কলেজ তো হলোই না, আর এবারও একই কথা বলছেন। আমি ছোটবেলা থেকে একই রকম গিরগিটির মতো রং বদলাই না। দাদা, জনতা বিশ্বাস করবে কি করে? ওদের বিশ্বাস করানো তোমাদের কাজ। আমার ভাইয়েরা আর বোনেরা, গতবার আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি বানিয়েছিলেন, কিন্তু আমি একলা এমএলএ হয়ে কি লাভ? দেখুন, আপনারা তো আমাদের পার্টিকে বিরোধী আসনে বসিয়ে দিলেন, কিন্তু এবার শুধু আমাকেই নয়, আমাদের পার্টির প্রত্যেক প্রার্থীকে আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে সরকারে আসার সুযোগ করে দিন। আর আমরা ক্ষমতায় আসা মাত্র সবার আগে কলেজের সেই ফাইলে সাইন করব যে ফাইলে স্বাক্ষর করতে শাসক দল অস্বীকার করে দিয়েছে। এইভাবেই বিশ্বাস জাগাতে হয়, তবেই লোকে চোখ বন্ধ করে ভোট দেবে। দেখো, যাদের ভাবার কোনো ক্ষমতা নেই তারাই হলো জনতা, আর যাদের ভাবার ক্ষমতা আছে তারা রাজনৈতিক নেতা। এবারও আমি জিতবো, কিন্তু কত ভোটে জিতবো সেটা বুঝতে পারছি না। হ্যালো স্যার, এখন পুজো করছেন, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। স্যার, পার্টি অফিসে সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। এই, গাড়িটা সোজা ঝর্ণার দিকে নিয়ে চল, ওখানে স্নান করলে সমস্ত নেশা কেটে যাবে। চল।
খুন যেখানে হয়েছিল সেখানে লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল, আর সেখানে যারা উপস্থিত ছিলেন বেশিরভাগই টুরিস্ট। এই সিজনে বহু টুরিস্ট সেই এলাকায় থাকে, আর ঠিক সেই কারণে খুনিকে ধরা কঠিন কাজ। অনেক অসুবিধা থাকা সত্ত্বেও পুলিশ ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। আমরা টুরিস্টদের অনুরোধ করব তারা যেন সেখানে এখন না যায়। আমাদের পার্টির প্রার্থী দেবরাজের মৃত্যুর জন্য কে দায়ী আমরা সবাই জানি। হেরে যাওয়ার ভয়ে ওরা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দেবরাজকে মেরে ফেলেছে। প্রকাশ্য দিবালোকে এতগুলো লোকের সামনে দেবরাজকে মেরে ফেললো। খুনি কোথা থেকে এলো আর কোথায় গেল কেউ জানে না, পুলিশও কিছু বলতে পারছে না। সবাই টাকা খেয়ে বসে আছে। ওরা এখনো খুনিকে ধরতে পারেনি, আর ধরার কোনো চেষ্টাও করছে না। সরকারে যারা আছে তারা এখন থেকে মারদাঙ্গা শুরু করেছে। ভোটে জেতার জন্য যা খুশি তাই করতে পারে। কর্মকর্তাদের কাছে অনুরোধ, আমাদের প্রার্থীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এখন থেকে চেষ্টা করুন, এতেই সবার মঙ্গল। নমস্কার স্যার। দুজন প্রার্থী খুন হয়েছেন। জনগণ বলছে এতে নির্বাচন প্রক্রিয়া থমকে যাবে। আপনার বক্তব্য কি? প্রশ্নটা যেখানে রাজনীতির, সেখানে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। পুলিশের তদারকিতে নির্বাচন কমিশন এটাই চেষ্টা করবে যাতে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। প্রার্থীদের এভাবে খুন হওয়ার কারণে কি ইলেকশন মুলতবি করা হবে? কেন মুলতবি করবে? কারণ নাম প্রত্যাহার করবার দিন এখনো পার হয়ে যায়নি। সব পার্টি তাদের ইচ্ছে মতো ক্যান্ডিডেট পাল্টাতে পারে। নির্বাচন 10ই মেই হবে। স্যার, এই খুনের কারণে কোনো সমস্যা দেখা দেবে? এই প্রশ্নের উত্তর তো পুলিশ কমিশনার দেবেন। ইলেকশন কমিশনার এর উত্তর কি করে দেবে? আমাদের কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্লিজ কাম ইন। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। জানেন নিশ্চয়ই এবারের প্রার্থী শম্ভুলাল বাবু খুন হয়েছেন। সেই খুনের ডিটেলস এই ফাইলে আছে, আর এই ফাইলে খুন হওয়া আর এক প্রার্থী দেবরাজের ডিটেলস আছে। প্রথম খুনের পর আমাদের ডিপার্টমেন্ট ভেবেছিল তাতে অপোজিশন পার্টির হাত আছে। ওখানে এসআইও এটাই বলেছিলেন, কিন্তু দুদিন বাদে আর একটা খুন হলো। উনি আবার অপোজিশন পার্টির প্রার্থী। আমার মনে হচ্ছে গন্ডগোলটা অন্য কোথাও। অবশ্য আমি দুজন ইনভেস্টিগেটিং অফিসারকে বলেছি সমস্ত তথ্য খতিয়ে দেখে রিপোর্ট যেন আপনাকে পাঠায়। ইউ মাস্ট ফলো আপ দ্য কেস এন্ড কিপ মি ইনফর্মড, ওকে? অলরাইট স্যার। কি বলিস, এবারের ইলেকশনে শ্যাম সিং জিতবে তো নাকি? এর নাম তো কোনোদিনও শুনিনি। আরে সেই শ্যাম সিং যে কৃষ্ণ সেজে বাঁশি বাজিয়ে প্রচার করে। আরে ওর কথা বলছে? ওই নির্বাচনে জিতবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ও ভীষণ কিপটে। একটা ভোটের জন্য আপনি 1000 টাকা দিচ্ছেন, কিন্তু ও একটা পয়সাও দেবে না। যদিও হেরে যায় তাহলে আমাকে একটা ভালো পোস্ট দেবেন তো? ঠিক আছে, চেষ্টা করব। স্যার, সময় হয়ে গেছে, পরে স্টেশনও আসছে। যাক, তোমরা গিয়ে শুয়ে পড়ো, সকালে কথা হবে। আচ্ছা, আসছি। নমস্কার। স্যার, তোমাকে যেতে বলেছেন, সকালে এসো। স্যার, তাড়াতাড়ি এসো। ঠিক আছে স্যার। ভেতরে যাও। ওকে স্যার। ঠিক আছে, তুমি যাও। বসো। নাম কি? এই কি চিনতে পারছেন না? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? আগে দেখেছি? সেই যে 4 বছর আগে রাজধানী এক্সপ্রেসে দেখা হয়েছিল। ও, তুমি সেই। কতদিন দেখিনি তোমার। কিভাবে আর মনে থাকবে? আপনি তো প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে, বুঝতে পারছেন তো কি বলছি? আগে একটু বুকে তো।
মিনিস্টার রাজ বলদেবকে নিয়ে এই নিয়ে মোট 3 জন মন্ত্রী খুন হলেন। এদিকে খুনের প্রকৃত কারণ বুঝে ওঠার আগেই একের পর এক ভয়ঙ্কর খুনের কাণ্ড ঘটে চলেছে, আর এর ফলে সমস্ত রাজনৈতিক নেতাদের মনে মৃত্যু ভয় সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে একটা আপৎকালীন বৈঠক ডাকা হয়েছে। আপাতত কি করা যায় বলুন? ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে সেই জন্যই সিএম স্যার আপনাকে গৃহমন্ত্রীর পদে বসিয়েছেন। আর এখানে একটার পর একটা খুন হয়ে চলেছে, আর কে খুনি জানাও যাচ্ছে না। তার মানে আপনি আপনার কাজ করতে পারেননি। এই যে আমি খুনিকে ধরতে পারিনি বলে তোমার সমস্যা, নাকি এটা নিয়ে সমস্যা যে পুলিশ আমার হাতের মুঠোয়? দেখুন উনি যেটা বলতে চাইছেন সেটা হলো খুনিকে কি আমি বাড়িতে লুকিয়ে রেখেছি যে আমাকে অপবাদ দেওয়া হচ্ছে? পুলিশ তো ওকে খুঁজে চলেছে। যখন জানতে পারবো তোমাদেরকেই আগে এসে বলবো। খুনিকে আমরা অবশ্যই ধরবো। আমার কথাটা শুনুন, যদি এইভাবে চলতে থাকে বিপক্ষ দল বলবে যে আমাদের আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে, আর আমাকে ইস্তফা দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। এখন ওদের মুখ বন্ধ করার কোনো উপায় বলুন। তুমি চুপ করো তো, আমি নিজেই খুব চিন্তায় রয়েছি। একটা কাজ করা যাক, এই যে সব খুন হচ্ছে এগুলো গণতন্ত্রের বিরুদ্ধে এবং নিন্দনীয়, এমন একটা বিবৃতি দিয়ে আমরা চুপ করেছি। এই যে 3টে খুন হয়েছে, এতে রাজনীতি বা বিজনেস বা কোনো আন্ডারওয়ার্ল্ডের হাত নেই। এই 3টে খুন থেকে আমরা জানতে পেরেছি যে এই মৃত ব্যক্তিদের সাথে কারোর ব্যক্তিগত কোনো বিবাদ ছিল না। এই 3 জনের মধ্যে শুধু একটাই মিল রয়েছে যে এরা 3 জনেই রাজনীতিবিদ। তাই যার রাজনীতি পছন্দ নয় বা কোনো নেতাকে পছন্দ নয়, যার নির্বাচন পছন্দ নয়, সেরকম কোনো ব্যক্তি এটা করেছে। এগুলো করে ও পুরো রাজ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে ও ভয় ঢোকানোর চেষ্টা করছে। আচ্ছা দাদা, আমাদের এরিয়ায় কে জিতবে বলুন তো? এইসব কথা ছাড়ো তুমি, এখন এই শহরে বেঁচে থাকবে সেটা বলো। আজ পর্যন্ত সবাই নেতাদের দেখে ভয় পেত, এখন নেতারা নিজেরাই লুকিয়ে বসে আছে। কি হবে কিছু মাথায় ঢুকছে না। এমএলএ হব বলে রাজনীতিতে এলাম, মনে হচ্ছে আমাদের এবার মরতে হবে। দেখো, 5 বছর বাদে ইলেকশন তো আবার হতে চলেছে। এই বছর যদি না হয় তাহলে পরের বছর দাঁড়াবো। ইলেকশনের থেকে প্রাণটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এক্ষুনি গিয়ে নিজের নামটা উইথড্র করে নেব। একদিকে একের পর এক খুন হয়ে যাচ্ছে, আর এদিকে ক্যান্ডিডেটটা নমিনেশন উইথড্র করছে। স্যার, একটা কথা ছিল, ও কাদের টার্গেট করছে? নির্বাচনের প্রার্থীদের টার্গেট করছে। প্রত্যেকটা বিভাগে অন্তত 2 জন করে থাকে, তার মানে মোট 400 জন। সেই 400 লোকের মধ্যে যারা সব থেকে বেশি কারাপ্ট তাদেরকে মারছে ও। আমরা যদি ওর প্যাটার্নটা ফলো করি, ও কিন্তু আমাদের জালে ফেঁসে যাবে। নট আ ব্যাড আইডিয়া। ওদের সমস্ত ডিটেল কালেক্ট করো, ওদের উপর কটা কেস চলছে, ওদের সম্পত্তি কতটা রয়েছে, ওদের পরিবার কতবার দল পাল্টেছেন, সেই ডেটাগুলো কালেক্ট করো। ওকে, আসুন আসুন। হ্যালো স্যার। হ্যালো স্যার, প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। নির্বাচনের সব কাজ আমাদের করতে বলছে ওরা। লিস্ট তৈরি। আচ্ছা, তবে এই লিস্টের কোনো প্রয়োজন নেই। কেন স্যার? আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্রথমে সাউথ সাইড, কাদের খান, ওর 2টো স্ত্রী, 40টা বাস আছে ওর, আর 2বার আইটি রেড পড়েছে ওর বাড়িতে। উত্তম চন্দ্র, একজন স্ত্রী কিন্তু একটা বাচ্চা মেয়ের রেপ কেসে ফেঁসে আছে। 4টে বড় বড় বাংলোও আছে। গঙ্গাধর, প্রবীণ অথচ ব্যাচেলর, 10 বছর ধরে ওর একটা মার্ডার কেস চলছে। রূপন, বাবার টাকায় ইলেকশনে দাঁড়িয়েছে, একটা সিট কেনার জন্য 12 লাখ টাকা খরচা করেছে। চন্দন, পাউরুটির দোকান ছিল, এখন একটা সোনার দোকান আছে, জাল নোটের ব্যবসা করে ও। সমীর চরিত, ওর বাপ রুলিং পার্টির এমএলএ ছিল, বিপক্ষের কথা এসে নিজেরই বাবাকে মার্ডার করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে এখনো। সেই এলাকা থেকেই আবার এমএলএ হয়ে দাঁড়িয়েছে। আবার একজন রূপন দাশগুপ্ত। সতীশ, এনার কথা শুনে মনে হচ্ছে সবাই এবার মারা যাবে।
যে প্রার্থী মরে গেছে তার বদলে নতুন কোনো প্রার্থী দাঁড় করাচ্ছে নাকি পার্টি? আগে 30-40 লাখ টাকা দিয়ে এমএলএ সিট কিনতো, কিন্তু এখন টাকা দিতে রাজি আছে, কিন্তু কেউ এমএলএ হতেই চাইছে না। ঠিক বলেছো তুমি। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন ইলেকশন লড়ি? যাতে জিতে কোটি কোটি টাকা কামাতে পারি। এখন যদি প্রাণই চলে যায় তাহলে রাজনীতি করে লাভ কি? ভোটে দাঁড়ানোর থেকেও আমাদের প্রাণ বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ। আমি লড়বো না ইলেকশন। পাগলের মতো কথা বলো না। মৃত দেবরাজের 3টে বউ ছিল, লোকেদের ধমকে চমকে অনেক সম্পত্তি করেছিল। এলাকার সমস্ত পঞ্চায়েতের সিদ্ধান্ত ও একাই নিত। কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে ও খুন হয়ে থাকতে পারে। আরে না না, আমিও তো জীবনে অনেক ভুল করেছি, তাহলে কি আমিও মরে যাব? আরে এইভাবে মৃত্যু নিয়ে কেন ভয় পাচ্ছ? এত ভয় যখন রাজনীতি করতে এসেছো কেন? আমি তো আছি, আমি কি ভয় পাচ্ছি? না না, আপনি ভয় পাচ্ছেন কিনা সেটা তো প্রশ্ন নয়, কিন্তু আমাদের সবার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তারা বড় হচ্ছে। তারা যদি জানতে পারে যে আমরা এরকম একটা ঘটনার সাথে জড়িত, তারা কি চিন্তামুক্ত হয়ে থাকতে পারবে? এটা হতে পারে না। এইবার সিট অন্য কাউকে দিয়ে দিন, আমরা পার্টিতে আছি, সেটাই যথেষ্ট। আরে কি ওরা কি বলছে আর আপনারা চুপ করে বসে আছেন? বহু ক্ষেত্রে প্রার্থীরা প্রাণের ভয়ে নিজেদের নমিনেশন তুলে নিচ্ছে। আরো একটি বিশেষ সংবাদ, এইমাত্র আমরা খবর পেলাম যে আরো 10 জন প্রার্থী নিজেদের নমিনেশন তুলে নিয়েছে। এইভাবে 200 জন মন্ত্রী এবার আর ভোটে দাঁড়াচ্ছেন না। সবার রয়েছে প্রাণের ভয়। এই সমস্যার সমাধানের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বৈঠকের আয়োজন করেছেন। নাম তুলে নেওয়ার পর আপনি অন্য আর কাউকে দাঁড় করিয়ে দেবেন? আমাদের পার্টি এমনিতেই একটা ছোট পার্টি, মাত্র 12 জন রয়েছে আমাদের প্রার্থী। তাতে আমরা কি করতে পারি? আরে ভোট পিছিয়ে দিলে এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা সম্ভবই নয়। আরে তাহলে কেন্দ্রের সরকারের সঙ্গে কথা বলো, ওদেরকে কিছু করতে বলো। দেখুন, ইলেকশনটা সরকার করে না, ইলেকশন করাবার জন্য ইলেকশন কমিশন রয়েছে। এটা সম্পূর্ণ আলাদা বিভাগ, এতে কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই। ঠিক আছে, আরে কিছু না কিছু করে তো ভোটটা পিছো না করে কাজের কাজ করবে। এখানে বড় পার্টি আর ছোট পার্টির কথা আসছে কেন? প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একজোট হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই ব্যাপারে ভাবো। আজকাল সব রাজ্যে জলের খুব সমস্যা হচ্ছে, বুঝতে পারলে? আজ অবধি কোনো মন্ত্রী এটা নিয়ে কোনো কথাই বলেনি। এখন যখন পরপর খুন হচ্ছে তখন সবাই টের পাচ্ছে। এখন মন্ত্রীরা এসে সমস্যা নিয়ে কথা বলছে, সবাই ভয় পাচ্ছে। গুড মর্নিং স্যার। লেক্সিকন কলেজে ওপিনিয়ন পোলটা কেন রেখেছে? বিড়লা স্যার, গেট মি শম্ভুলালস ফাইল। ওকে স্যার। এই নিন স্যার। হ্যাঁ দাও, থ্যাঙ্কস। নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমবার এটা খেয়াল করতে পারছি যে বেশ কিছু প্রার্থী তাদের নাম ফিরিয়ে নিচ্ছে। অনেকেই ভয় পাচ্ছে, তারা ইলেকশনে দাঁড়াতে চাইছে না। পূর্বে আমরা এরকম কোনো ঘটনা দেখিনি, ইতিহাসে বোধহয় প্রথমবার এরকম হচ্ছে। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব রকম মিডিয়ার লোকজন আজকে যাচ্ছেন ইলেকশন কমিশনারের সঙ্গে একটা মিটিং করতে। আজ এই পর্যন্ত। মোট প্রার্থী হলো 1185, আর তার মধ্যে নির্দল প্রার্থী হলো 185 জন। 610 জন তো নামই তুলে নিয়েছে। তাহলে এই বিষয়ে কি করা উচিত? শুধু ইলেকশন পিছিয়ে দিন। এর আগেও স্যার বিহার আর ইউপিতে আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাওয়ার ফলে ভোট স্থগিত করা হয়েছিল। হতে পারে আজ পর্যন্ত যা কিছু হয়েছে পুলিশের ভুলেই হয়েছে, কিন্তু ভোটের সময় কিছু হলে আমরা ফেঁসে যাব। ব্রেকিং নিউজ, বিধানসভার উপনির্বাচনের তারিখ বদলে দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য এসব খুন হওয়ার কারণে আমাদের রেকর্ড অনুযায়ী 700-রও বেশি ক্যান্ডিডেট তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আইন ব্যবস্থার বিশৃঙ্খলার জন্য
নির্বাচন কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হোক। আর সেই অপরাধী এখনো ধরা পড়েনি। পুলিশ কিন্তু সবকিছু জানে, জেনে শুনেই ওকে ছেড়ে রেখে দিয়েছে। আপনার কথা কিন্তু আমি খুব একটা বিশ্বাস করছি না। এনিওয়ে, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। অনেক দূরে কোথাও যাচ্ছেন নাকি? ইউনিভার্সিটিতে এম এর এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছি। আরে এত তো পড়াশোনা করলেন, আরো পড়তে যাচ্ছেন? কি বললে? আরে কিছু না, ওই ফোন বাজছে। হ্যালো স্যার, পুলিশ আপনার এবং সত্যপ্রসাদের ঠিকানা খুঁজে পেয়েছে। পুলিশ জানতে পেরেছে এই সব কিছুর পিছনে আপনারা দুজনেই আছেন। আপনাদের যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে আসতে পারে। সাবধানে থাকবেন স্যার। আর সত্যপ্রসাদকেও খবর দিয়ে দিন স্যার। আপাতত কিছু করবেন না স্যার। অনুরাধা, কি বাবা? তোমায় হায়দ্রাবাদে একা যেতে হবে না, সত্য তোমার সঙ্গে যাবে। কি হয়েছে? কি হয়েছে? কেন তুমি জানো না? কি আবার জানবো? সবকিছু জেনে শুনেও না জানার ভান করছো, তাই না? তোমার এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ছোটখাটো বিষয়ে খুব রেগে যাই, আর তুমি গম্ভীর সিচুয়েশনেও হাসি মুখে থাকো। যখন কেউ আইনের বিরুদ্ধাচরণ করে আমার ভীষণ রাগ হয়, কিন্তু এই সমস্ত ব্যাপারে তোমার মনে হয় কিছুই যায় আসে না। কি কালেক্টর বাবু, কেমন আছেন? শুধু কালেক্টর বলবেন না, 16 বছরের চাকরি জীবনে 23 বার ট্রান্সফার হওয়া কালেক্টর বলুন আমাকে। জানি স্যার, সবই জানি। 23 বার আপনার ট্রান্সফার হয়েছে। 2 বছর সাসপেন্ডও ছিলেন, জীবনে ভালো কিছু করতে পারেননি অথবা আপনার মন চাইনি, সেই জন্য আপনি সার্ভিস ছেড়ে দিলেন। তারপরে 10 বছর আপনি কলেজের প্রফেসর ছিলেন। 5 বছর আগে ভিআরএস নিয়ে নিজেরই গ্রামে ফিরে এসে সেটেল হয়ে গেলেন। আপনার স্টুডেন্ট সত্যপ্রসাদ যে আলাদা আলাদা জায়গায় গিয়ে রাজনেতাদেরকে খুন করেছে, তাকে আপনি বাড়িতে থাকার জায়গা দিলেন। এই সব কিছু আমি জানি। আমি এমনভাবে কথা বলছি যেন আমি সব জানি। তুমি কিন্তু ভালো করেই জানো যে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তা সত্ত্বেও তুমি এমন ভান করছো যেন তুমি কিচ্ছু জানো না। সেই জন্যই আমার তোমাকে এতটা ভালো লাগে। ঠিক আছে, এখন যা যা বললে সব ভুল বেরোলে তারপরেও ভালোবাসবে? আইএএস অফিসার হওয়ার পর আপনি কলেজের প্রফেসরও ছিলেন, তা সত্ত্বেও আপনি একজন খুনিকে নিজের ঘরে জায়গা দিলেন। আপনার কি একটু লজ্জা করলো না? নো, নট অ্যাট অল। 24 বছরের একটা যুবককে
খুনি তৈরি করার সমাজের লজ্জা পাওয়া উচিত, আর সেই রাজনীতিবিদদের লজ্জা পাওয়া উচিত যাদের জন্য ও আজ খুনি। ওর ভয়ে ইলেকশন পিছিয়ে দেওয়া সরকারের লজ্জা পাওয়া উচিত, আর ওকে ধরতে ব্যর্থ পুলিশ ফোর্স মানে আপনাদের লজ্জা পাওয়া উচিত, আমার নয়। আমি আজ খুব গর্বিত। আমার সমস্ত ছাত্রের মধ্যে সেরা ছাত্র কে জানেন? আপনাদের ওই খুনি সত্যপ্রসাদ। কি বলছো তুমি? আমি কে? আমি কি করেছি? এরপর কি করতে চলেছি সেই বিষয়ে কোনো ধারণা আছে? কলেজে খুশিতে হাসরে মস্তিতে নাচরে তারে জানি একসাথে মিলেছে জানো হাতে হাতে হেসে খেলে মন ভরায় রে। কলেজে খুশিতে হাসরে প্রেমে ধরেছে নতুন কুড়ি যে দিকে তাকাই, মনে উড়েছে নতুন ঘুড়িকে কাকে ঠেকায়। কলেজে খুশিতে হাসরে মস্তিতে নাচরে তারে ভাই আমাদের সাথেই মদ খাস, আমাদের সাথেই সিনেমা দেখতে যাস, হাসি ঠাট্টাও করিস, কিন্তু প্রত্যেকবার পরীক্ষার সময় আমাদেরকে পিছনে ফেলে তুই কি করে ফার্স্ট হয়ে যাস বলতো? মানে কি করে? হে, তোর বাবা কি করেন? ইঞ্জিনিয়ার তো? তোর বাবা ডক্টর, তোর বাবা ব্যাংক ম্যানেজার, আর তোর বাবা মিউনিসিপ্যাল কমিশনার। আমার বাবা কি করেন জানিস তো? তোদের পরিবারে সবাই খুব শিক্ষিত, আগে তারা পড়াশোনাও করেছেন, কিন্তু আমার পরিবারে এই প্রথম আমি পড়াশোনা করতে এসেছি। পড়াশোনার মধ্যে যে মজা আছে সেটা আমি জানি। পড়াশোনা করাটা আমার ইচ্ছে, আর ক্লাসে ভালো র্যাঙ্ক করাটা আমার বাবার ইচ্ছে। দেখলি তো আজকেও তোর লেট হলো। ঘুমিয়ে পড়েছিলাম। এসে গেছিস? আসছি। কাল কিন্তু নাইট ডিউটি, সকালে এসো না। হ্যাঁ। একসাথে আজ মিশে যেন থমকে থাকে সব, হেসে খেলে দে জমিয়া কত উঠবে কলর, হুড়ো হুড়ি হুল্লো রেতে সব পাল্লা দিয়ে হ, দুষ্টু দুষ্টু খুনসুটিতে মিলবে মিষ্টি চোখ। লাইফের এই চিন্তা ভুলে বেঁচে থাকো যেমন খুলে, বন্ধু খুঁজে দাও গো আজ জীবনে। টেনশন নেই যে বস, ছয় মেরে করবো টস, চাপ খেলে টোটাল লস, করি না কিছু ভয়। প্রেমে ধরেছে নতুন কুড়ি যে দিকে তাকাই, মনে উড়েছে নতুন ঘুড়িকে কাকে ঠেকায়। কলেজে খুশিতে হাসরে মস্তিতে নাচরে তারে একদিনে কত সিগারেট খাস তুই? কলেজে থাকলে 4 প্যাকেট আর বাড়িতে 6 প্যাকেট। দেখেছিস? এই স্যার আসছেন। গুড মর্নিং স্যার। সরি স্যার। তোলো স্যার, কিন্তু তোলো। এই সিগারেটের দাম কত তুমি জানো? দাম কত? 5 টাকা স্যার। 5 টাকা দিয়ে সিগারেটটা কিনে আমায় দেখে তুমি ফেলে দিলে? ভাই, প্রফেসরকে সম্মান দেখাচ্ছ? যদি সত্যিই সম্মান করতে তাহলে কলেজ ক্যাম্পাসের মধ্যে তুমি সিগারেট খেতে না। কখনো নিজের ভুলকে লুকোনোর চেষ্টা করবে না, ওকে? স্মোক।
আমি বলছি স্মোক করো। শোনো, যে কাজই করো না কেন নির্ভীকভাবে করো। বি ব্ল্যাক অর হোয়াইট, ডোন্ট ট্রাই টু বি গ্রে। ওকে? শিক্ষকদের করব শ্রদ্ধা, রাখবো তাদের মান, পৌঁছে যাব লক্ষ্যের দিকে, ভরিয়ে নেব জ্ঞান। চলবে সবে সত্যের পথে, থাকবো ভালোবাসা, উন্নতি আর কাণ্ডারীদের এই তো প্রাণের আশা। টেনশন নেই যে বস, ছয় মেরে করবো টস, চাপ খেলে টোটাল লস, করি না কিছু ভয়। প্রেমে ধরেছে নতুন কুড়ি, যে দিকে তাকাই মনে উড়েছে নতুন ঘুড়িকে কাকে ঠেকায়। ভাই দেখ, কলেজের ম্যাগাজিনে আমার কবিতা বেরিয়েছে, পিতাই ধর্ম, পিতাই কর্ম, পিতাই সর্বসুখ। শোন, এটা তুই কবিতা বললি নাকি মন্ত্রপাঠ করলি? হে প্রভু, ও বেচারা অজান্তে সব বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দেবেন। কবিতা কি শুধু তুই বলতে পারিস? আমিও বলতে পারি। যায় হেঁটে ভূত, পায় জুতো, ভূত হেঁটে যায়, জুতো পায়। এটা কেমন লাগলো? কলেজে পড়াশোনা তোমরা কেমন করছো আমি জানি না, কিন্তু ভাব ভালোবাসা ভালোই হচ্ছে। কোন ভালোবাসার কথা বলছেন? এইভাবে ছেলেরা মেয়েরা সব গা ঘেঁষাঘেঁষি করে বসে আছো, এটাকে ভালোবাসা বলবো না তো আর কি? আমরা সবাই মিলে এখানে গল্প করছি, এটা ফ্রেন্ডশিপ, ভালোবাসা নয়। ফ্রেন্ডশিপের নাম দিচ্ছ? এটা তো তোমাদের দোষ থাকতে একটা অজুহাত মাত্র। ও গড, আপনি ফ্রেন্ডশিপের মানেই জানেন না। কারণ ইন্টারনেটে ব্লু ফিল্ম দেখে দেখে আপনাদের মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্লু ফিল্ম শুনেই মুখ বেঁকিয়ে দিলেন। আপনার কোনো ধারণাই নেই যে কথা কাউকে বলা যায় না সেগুলো ফ্রেন্ডদের বলা যায়। বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলাটা কোনো অন্যায় নয়। স্যার প্লিজ, বন্ধুত্ব আর ভালোবাসা দুটোকে গুলিয়ে ফেলবেন না। ওকে 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 স্যার, ওরা কিন্তু ঠিকই বলেছে। আপনি অ্যাডভাইস দেওয়ার ছলে ওদের বিপদগামী করবেন না। চলুন চা খাওয়া যাক। কলেজে খুশিতে হাসরে, মস্তিতে নাচরে গারে, ইয়ারি একসাথে মিলেছে জানো, হাতে হাতে হেসে খেলে মন ভরায় রে। কলেজে খুশিতে হাসরে, প্রেমে ধরেছে নতুন কুড়ি, যে দিকে তাকাই মনে উড়েছে নতুন ঘুড়িকে কাকে ঠেকায়। কলেজে আমাদের কলেজের ক্যাম্পাস ইন্টারভিউতে 135 জন স্টুডেন্ট চাকরি পেয়েছে। আমরা এটা নিয়ে গর্বিত এই কারণে যে 60% স্টুডেন্ট ভালো চাকরি নিয়ে এই কলেজ থেকে বেরোচ্ছে। এটা শুধু তাদের জন্যই নয়, কলেজের জন্যও গৌরবের বিষয়। আর এদের জুনিয়ররা এই 60%কে 100% করে তুলবে, সে ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে। এবার টপারদের মধ্যে থেকে আমাদের স্টুডেন্ট নরেশকে ডাকছি, সেকেন্ড ইয়ার এমএসসি ফিজিক্স। তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছে কোম্পানির ম্যানেজার। তোমাদের কলেজ শেষ হওয়ার পরে এইভাবেই তোমরাও ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে একটা চাকরি পেয়ে যাবে, অনেক টাকা রোজগার করবে, বিয়ে করবে, 5 স্টার হোটেলে গিয়ে খাবে, দামি গাড়িতে ঘুরবে, আবার হয়তো ফরেন ট্রিপও করবে, তারপর সন্তান হবে, তাদের বড় করবে, এইভাবে তোমাদের জীবন এগোবে। কিন্তু তোমরা কি কখনো সাধারণ মানুষের সঙ্গে, অথবা যে সমস্ত মানুষগুলো দারিদ্র্য সীমার নিচে রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখবে? তারা কেন ক্ষেপে ওঠে, কেন দুঃখ পায়, কেন আন্দোলন করে, তোমরা কখনো খোঁজ নেবে? অ্যাটলিস্ট হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? অপারেশনাল রিসার্চ, তাতে সিকোয়েন্সিং প্রবলেমস, যারা ব্যাংক কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের বিষয়ে, যারা এয়ারপোর্টে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের বিষয়ে আমরা অনেক রিসার্চ করি, তাই তো? কিন্তু 5 বছরে একদিন যারা ইলেকশন বুথের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের নিয়ে কখনো ভেবেছ? এই সেমিস্টারে তোমাদের কোনো ইন্টারনাল পরীক্ষা হবে না, কোনো কুইজ হবে না, কোনো অ্যাসাইনমেন্টও থাকবে না। কিন্তু তার বদলে আমরা সবাই মিলে একটা প্রজেক্ট বানাবো। আমাদের এখানে বাই ইলেকশন হতে চলেছে। সেই ইলেকশনের ওপিনিয়ন পোল করো, সাধারণ মানুষের সঙ্গে দেখা করো, তারা কি পছন্দ করে কি করে না, তারা কি চাইছে, কোন পার্টিকে সমর্থন করছে,
আর কাকে ভোট দিতে চাইছে। এর ভিত্তিতে আমরা এখানে কোন পার্টি রাজত্ব করবে সেটা বুঝতে পারবো। দিস উইল বি দ্য প্রজেক্ট। রুলিং পার্টি এবং অপোজিং পার্টি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে, যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রুলিং পার্টির তরফ থেকে কে শম্ভুলাল আর অপোজিং পার্টির তরফ থেকে পি ভেলুস্বামী এবছরে মুখোমুখি হবেন। একটা পার্টি হেরে গেলে আরেকটা পার্টি আসবে আর সে এসেও নিজের আখর গোছাবে। গরিব মানুষের তো আর কোনো উন্নতি হবে না। যাই হোক, দাও। শম্ভুলাল এই নির্বাচনে 50 লাখ টাকা খরচ করছে। জিতে গেলে সবার আগে টাকাটা আদায় করবে নাকি আমাদের মতো সাধারণ মানুষদের সেবা করবে? আমিও রুলিং পার্টির সমর্থক, এলাকার সব কাজ আমিই দেখি, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এই শম্ভুলাল তো পার্টির মেম্বারই নয়, আর একে প্রার্থী বানিয়ে দিয়েছে। আর আমি যদি এর বিরোধিতা করি, আমাকে এই গলা ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেবে। কপালটাই খারাপ। দেখো বাবা, সব কেন্দ্রে কোনো না কোনো ক্যান্ডিডেট জেতে, কিন্তু জনসাধারণ সবসময় হেরেই যায়। ইলেকশন না প্রহসন। আমি সবসময় চাবি চিহ্নেই ভোট দিয়েছি, এবার চাবি চিহ্নকে ভোট দেব না। কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে এই শম্ভুলাল ভোটে দাঁড়িয়েছে। আরে পার্টির কর্মকর্তা হয়েও আমাদের কোনো সম্মান নেই। এই এরিয়াতে সবসময় আমাদের পার্টি জিতে এসেছে, কিন্তু এইবার গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। কালেক্টরের চাকরি ছেড়ে প্রফেসর হয়ে এলেন, আমরা ভেবে অবাক হয়ে যাই। ছাত্রদের সঙ্গে মিলে আপনি প্রজেক্ট ওয়ার্ক, ওপিনিয়ন পোল কিছু না কিছু করতেই থাকেন। প্রত্যেকেই তো ঝাঁকের কই হতে চায়, সবাই গতানুগতিকতায় বিশ্বাসী হয়ে পড়েছে। কিন্তু আমার পলিসি একটু অন্যরকম। আমি সমাজে একটা বদল আনার চেষ্টা করছি, আর আশা করছি সেই কাজে আমি সফলও হব। স্যার, হ্যাঁ, সবাই চলে এসছেন। চলুন যাওয়া যাক। আপনাদের স্বাগত জানাই। যে বাই ইলেকশন হতে চলেছে সেই বিষয়ে আমাদের কলেজের তরফ থেকে আমরা ওপিনিয়ন পোল করেছিলাম, আর এই ওপিনিয়ন পোল যাতে কলেজ পর্যন্ত সীমিত না থাকে এবং জনতা পর্যন্ত পৌঁছতে পারে, তাই আপনাদের ডেকে পাঠিয়েছি। এবার এই ওপিনিয়ন পোলের রেজাল্ট আমাদের প্রফেসর রঘু নিজে হাতে কলেজের প্রিন্সিপালের হাতে তুলে দেবেন। সতীশ? হ্যাঁ, সবাইকে দাও। কনগ্রাচুলেশন স্যার। এই যে ওপিনিয়ন পোলটা করেছি, আমরা তার মাধ্যমে সাধারণ মানুষের রায় জানতে পেরেছি, আর প্রত্যেক শ্রেণীর মানুষের ওপিনিয়ন আছে এতে। এই ওপিনিয়নের মাধ্যমে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে মানুষ এবার রুলিং পার্টিকে সরিয়ে অপোজিশন পার্টিকে আনতে চাইছে। মানুষ একটা বদল আনতে চাইছে। মধ্য জনশক্তি পার্টির প্রার্থী আর আমার ছোট ভাই শ্রী বলবন্ত শর্মাকে এই নির্বাচনে জেতানোর জন্য আমি ভোটদাতাদের নিজের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা কোনো সাধারণ জয় নয়, এটা খুব বড় একটা জয়। শাসক দলের যদি এতটুকুও লজ্জা থাকে তাহলে তাদের কি করা উচিত? এই পরাজয়কে মেনে নিয়ে ইস্তফা দেওয়া উচিত আর নির্বাচনের জন্য অপেক্ষা করা উচিত। ওরা কি আদৌ নির্বাচনের জন্য তৈরি? আরো 1 বছর, মানে আগামী ইলেকশন পর্যন্ত আমাদের পরাজয়টা নিয়ে ওরা রাজনীতি করবে। এবার থেকে ওরা বারবার জিজ্ঞেস করবে আমরা ইস্তফা দিতে প্রস্তুত কিনা। রুলিং পার্টি হওয়া সত্ত্বেও এই বাই ইলেকশনে আমাদের পরাজয় কি করে হলো? ও কত লক্ষ টাকা খরচ করলো, এমনকি বিশেষজ্ঞরাও বলেছিল এবারে আমাদের জয় নিশ্চিত। কিন্তু ভুলটা কোথায় হলো, আর কি ভুল হলো? আসলে এটা ইলেকশনের 1 সপ্তাহের আগের রিপোর্ট স্যার, কিন্তু ইলেকশনের ঠিক 3 দিন আগেই লেক্সিকেন কলেজের ছাত্ররা হঠাৎ এই ওপিনিয়ন পোলের রিপোর্টটা পাবলিশ করে দেয়। কি অবস্থা দেখুন।
ওই কলেজের ওপিনিয়ন পোলের জন্যই আমরা হেরে গেছি স্যার, না হলে আমরা জিতে যেতাম স্যার। রাজনীতির ময়দানে কাপুরুষদের নয়, সাহসী পুরুষদের দরকার হয়। যে আমাদের পার্টির লোকও কলেজ চালায়, আর আমি নিজেও 4টি কলেজ চালাই। তোমার উচিত ছিল আমাদের লোকেদের দ্বারা জনতার রায় নেওয়া, আর সেটা খবরের কাগজে ছেপে আমাদের পার্টির এবারে জয় হবে সেটা জনতাকে আশ্বস্ত করতে হতো। তুমি যদি এটা করতে পারতে তাহলে এবারের ইলেকশনে তুমিই জিততে। সেসব না করে উল্টো পাল্টা কাজ করলে লজ্জা করে না? শোন এদিকে, প্রিন্সিপালের রুমটা কোন দিকে? আপনি কি ব্যাপার? দাঁড়া বলছি, তোদের কলেজটা কিনে নেবো, কোনো সমস্যা আছে? দেখুন, কলেজের মধ্যে ঝামেলা করবেন না, সবাই বাইরে যান। খুব রাগ হচ্ছে না? 8 কোটি দিয়ে এমএলএ হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আমি এমএলএ হয়েই যেতাম, কিন্তু তোদের এই ওপিনিয়ন পোল আমার সবকিছু নষ্ট করে দিল। কি দরকার ছিল এই ওপিনিয়ন পোলের? লোক তো এমনি ভোট দিতে আসতো, কিন্তু তোদেরকে কে বলেছিল এই ওপিনিয়ন পোল করার জন্য? এই মেয়েগুলো কয়েকদিন পরে বিয়ে করে নিজেদের সংসার করবে, তার আগে যদি আমি এদের সাথে ওপিনিয়ন ফুল সজ্জা করি তাহলে কেমন লাগবে? তারপর বিয়ে করে নেবে, কি আছে? এই মুখ সামলে কথা বল। এই চল, শান্ত হও সবাই, আমি কথা বলছি। দেখুন, আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কিছুই করিনি। আইনসম্মতভাবে আপনি যা করবার করুন, কিন্তু এখন দয়া করে এখান থেকে চলে যান। শামশের সিং থেকে শম্ভুলাল তো আমি হয়ে গেছি, তোমরা এমন কিছু করো না যাতে আবার আমি শামশের সিং হতে বাধ্য হই। এই চল না। কি সত্য? তোর বন্ধুকে মেরে চলে গেল আর তুই দাঁড়িয়ে দেখলি? তোর লজ্জা হওয়া উচিত। ওকে যেতে দিলি কেন? সবাই মিলে মারলি না কেন? এসব কি বলছো? চুপ করো। স্টুডেন্টস, তোমরা নিজেদের ক্লাসে যাও। এ কি স্যার, বাংলা ভাষীদের সাথে বাংলায় বলেন, ইংরেজি ভাষীদের সাথে ইংরেজিতে বলেন। ওরা যারা মারপিট করে চলে গেল তাদেরকে মারপিটের ভাষায় বলতে পারবেন না? চোখের সামনে অন্যায় হচ্ছে আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমাদের রক্ত কি এতটাই ঠান্ডা হয়ে গেছে? তুই একটা গাধা। কলেজ স্টুডেন্টদের গায়ে কেউ হাত তোলে? ওরা যদি সবাই মিলে তোকে পেটাতো তাহলে কি হতো? তোর কোনো মান ইজ্জত থাকতো? কপাল ভালো যে তোর কিছু হয়নি। কি করব? আমি যা স্বপ্ন দেখেছিলাম সব ভেঙে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে, তাই আমি একটু রেগে গেছিলাম। মন দিয়ে শোন, ভালো রাজনীতিবিদ হতে গেলে মনের কথা কখনো শুনবি না, মাথাটা ব্যবহার করবি। কাল সকালে ওই কলেজের কনভোকেশন অনুষ্ঠানে আমি চিফ গেস্ট হয়ে যাচ্ছি। ফাংশনটা যখনই শেষ হবে তখনই যেন আমাদের কাজটা হয়। থ্যাংক ইউ স্যার। আর কাজটা কিন্তু তুই করবি। এর পেছনে আমি আছি, কেউ যেন জানতে না পারে। তোমরা ওদিকে যাও। আরে যাও না, তোমরা আমার সাথে এসো। দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? আমার কাছে খবর আছে যে আপনাদের কলেজ থেকে এটা ড্রাগস অসম্ভব, পাচার হয়। অসম্ভব সরে যান, ব্যাপার। সবাই সরো, সরো, আমাদের কাজ করতে দাও। সরে যাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কলেজ ক্যাম্পাসে আপনার ঢোকার সাহস হলো কি করে? হ্যাঁ জানি, পুলিশ এভাবে কলেজে আসতে পারে না। এখানে তো পড়াশোনা হয়, তাই না? তাহলে ভয় কিসের? এই এই চার্জ!
না না সত্য না সত্য সত্য চল এই ইস্যুটাই আমাদের কাছে বড় হাতিয়ার হতে পারে। আসন্ন নির্বাচনে রুলিং পার্টির নেতাদের আমরা ঘুম কেড়ে নেব। একদম ঠিক। শোনো, যদি আমরা সরকারে থাকতাম আর বাই ইলেকশন হতো আর কোনো কলেজ ওপিনিয়ন পোলে আমাদের হেরে যাবার কথা বলতো, তাহলে আমরা কি করতাম? আমরাও কি এই একই কাজ করতাম না? আমাদের রাজ্যের জনতা এই দুটো পার্টি ছাড়া আর কোনো পার্টি চেনে না। তাই আমরাই কখনো সরকার কখনো বিরোধী আসনে বসি। ঝগড়া হোক বা সমাধান এই দুটো পার্টির মধ্যেই হওয়া উচিত। আমরা ছাড়া মিডিয়া বা কলেজের এর মধ্যে আসার কোনো অধিকার নেই। আমাদের ভাগ্য ভালো যে বিপক্ষ দল চুপ করে আছে, কিন্তু স্টুডেন্টরা চুপ করে থাকবে না। এই খবরটা অন্য কলেজে পৌঁছানোর আগে আমাদের কিছু করতে হবে। এটা কি করে সম্ভব? কলেজে পুলিশের ঢোকা নিষেধ, আর উনি ওখানে গুলি চালিয়েছেন। সেই জন্য পরিস্থিতি আরো খারাপ হয়েছে। হ্যাঁ, যদি দোষটা কলেজের ঘাড়ে চাপিয়ে দিই, বুঝলেন না তো? ওটা একটা দুর্ঘটনা ছিল। যদি এই কথাটা কলেজের প্রিন্সিপালকে দিয়ে বলাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রিন্সিপাল কেনই বা বলবে? বলাতে হবে। প্রিন্সিপালকে ভয় দেখাও, হুমকি দাও, যা করার করো, কিন্তু প্রিন্সিপালকে বলতে হবে ওনাদের ভুলেই এই ঘটনা ঘটেছে। প্রিন্সিপাল নিজের মুখে বললে সবাই বিশ্বাস করবে। এটা একটি দুর্ঘটনা মাত্র। ক্যান্টিন স্টাফদের অসাবধানতা বশতই এই ঘটনা ঘটেছে। এর জন্য আমি এই কলেজের সিস্টেমকেই দোষী বলে মানছি আর ক্ষমাও চেয়ে নিচ্ছি। এটা দুর্ঘটনা, খুন, এটা প্ল্যান করা খুন। এটা এদের ছাড়া উচিত নয়। এরা জিতে গেছে ভাবছে তো, এদের হারাতে হবে। এর একটাই রাস্তা আছে, খুন করতে হবে। ওদের খুন করতে হবে। কিন্তু ওদের খুন করার পরে কি হবে সেটা বুঝতে পারছো তুমি? তার বদলে অন্য কেউ মন্ত্রী বা এমএলএ হয়ে আসবে আর এই কলেজটা বন্ধ করে দেবে। সমস্ত স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যাবে। এটাই হবে। তাহলে ওদের এমনি ছেড়ে দেবো? খুন করবে, অবশ্যই শাস্তি দেবে, কিন্তু এখন নয়। রুলিং আর অপোজিশন ছাড়া 110টা অন্য পার্টিও রয়েছে, আর প্রত্যেকটা পার্টি দুর্নীতিগ্রস্ত। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না, বুঝতে পারছো তো? তোমার ভেতরে যে আগুনটা রয়েছে তাকে বাড়তে দিও না, তাকে এখন নিয়ন্ত্রণে রাখো। মাটির নিচে থেকে আমরা আগে পাই কয়লা, আর পরে সেই কয়লাই কিন্তু একদিন হিরে হয়ে ওঠে। তোমাকে সেই হিরে হয়ে উঠতে হবে, সত্য। যে নেতা এখন খুন হয়েছে সে যদি তখন খুন হতো, তখন সেই নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতো, আর তার দল তাকে ভগবানের স্থান দিয়ে দিত। সমস্ত দুর্নীতি যা সে করেছে সব চাপা পড়ে যেত। কিন্তু এখন ইলেকশনের সময়, সেই জন্যে চারিদিক গরম হয়ে রয়েছে, সবকিছু উত্তপ্ত হয়ে রয়েছে, সবাই ভয়ও পেয়ে আছে। আর খুনিকে ধরবার জন্য প্রত্যেকেই কোথায় রয়েছে বলুন? স্যার, ওনার মেয়ে আর সত্যপ্রসাদ হায়দ্রাবাদ যাচ্ছে, আমরা এক্ষুনি খবর পেলাম। ট্রেন কোন স্টেশনে রয়েছে সেটা ফোনে ট্রেস করো, ফোর্স নিয়ে যাও আর ওদেরকে গ্রেপ্তার করো। ঠিক আছে, আসুন। আরে দেখো দিদা, প্রফেসর সাহেব লোকগীতি শোনার বাহানায় কত লোককে মেরে ফেলেছে, বুঝলে? আরে চুপ কর, না হলে তোকেও ধরে নিয়ে যাবে। হ্যালো স্যার, সত্যপ্রসাদ এখানে আসেনি, কিন্তু মেয়েটাকে পেয়েছি। আপাতত ও আমার কাস্টাডিতেই আছে।
নাসিকে যে প্রার্থীর খুন হয়েছে দেবরাজ, সে কোনো নির্বাচনেই হারেনি। সে গত 3টে সেশন ধরে এমএলএ রয়েছে। আর যে ক্যান্ডিডেটের খুন ট্রেনে হয়েছে সে গত 2বার এমএলএ ছিল, শুধু একবার সে হেরে গেছিল। তাই যে রাজনীতিবিদদের হত্যা হয়েছে তারা প্রত্যেকে কোনো না কোনো পদে ছিলেন। কিন্তু পুনেতে শম্ভুলাল বলে যে প্রার্থীর খুন হয়েছিল সে কখনো কোনো রকমের পদ পায়নি, শুধু একবার ভোটে দাঁড়িয়েছিল আর হেরেও গিয়েছিল। শম্ভুলাল যে কখনো কোনো পদ পায়নি তার হত্যা হওয়ার পর আমরা প্রত্যেকে চমকে গিয়েছিলাম। তার এনকোয়ারি যখন করা হলো তখন আমরা জানতে পারলাম যে লেক্সিকান কলেজে একটা ওপিনিয়ন পোল রাখা হয়েছে। সেজন্য যে দাঙ্গা হয়েছিল তাতে 40 জন মারা গিয়েছিলেন, সেইটা আমরা পরে জানতে পেরেছিলাম। লেক্সিকান কলেজ থেকে সব সময় ভালো ভালো স্টুডেন্টরা ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি পেয়ে চলে যান, কিন্তু সেই কলেজ থেকেই গ্র্যাজুয়েশন করা বেস্ট স্টুডেন্ট সত্যপ্রসাদ কোনো চাকরি করতেই চায়নি। সেটাই আমাদের সন্দেহ তৈরি করে দেয়। ঠিক সেভাবেই কালেক্টরের চাকরি রিজাইন করে সেই কলেজের প্রফেসর হওয়া মিস্টার রঘু হঠাৎ করে ভিআরএস নিয়ে নেওয়ায় আমাদের সন্দেহ বেড়ে যায়। এই সমস্ত সন্দেহের বিষয়গুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে রাখলাম। তখনই আমরা সবটা বুঝতে পারলাম। স্যার, প্রফেসর রঘুকে ধরলেন, সত্যপ্রসাদকে ধরতে পারলেন না? আমি যতদিন না সত্যপ্রসাদকে গ্রেপ্তার করে ফেলছি ততদিন এই শহর ছেড়ে যাব না। ওকে, প্রফেসর রঘুকে আজকে কোর্টে পেশ করা হবে। একজন রিটায়ার্ড প্রফেসর হয়ে আপনি এমনটা কেন করলেন? এটার আসল কারণটা কি একটু বলুন। যা কিছু হয়েছিল সব আপনি জানতেন, সেই ব্যাপারে আপনি পুলিশকে বলতে পারতেন। সব জেনেও আপনার চুপ থাকাটা কি অন্যায় নয়? না, একদমই না। প্রত্যেক দিনই আপনাদের চোখের সামনে অন্যায় হচ্ছে, আর সব দেখেও আপনারা চুপ করে আছেন। একইভাবে আমার চোখের সামনেও একটা ভালো ঘটনা ঘটলো, আমি চুপ করে রইলাম। দ্যাটস অল। যদি আপনারা না ভুল করে থাকেন তাহলে আমিও করিনি। স্যার, এইভাবে কি চলতে থাকবে? সত্যপ্রসাদ যে খুনগুলো করেছিল সেগুলোর কোনো পার্সোনাল মোটিভ না থাকলেও ওর লিস্টে আমরা গৃহমন্ত্রীর নামও পেয়েছি। সেটা খুবই উদ্বেগজনক। হোম মিনিস্টারের সিকিউরিটি আর একটু টাইট করে দাও। আগামী 1 সপ্তাহে ওনার যা যা প্রোগ্রাম আছে সেগুলো জেনে নাও। ইয়েস স্যার। হ্যালো। হ্যালো, মন্ত্রীমশাই আছেন নাকি? না, উনি বেরিয়েছেন। ঠিক আছে ম্যাডাম। গুড মর্নিং রিসেপশন। মন্ত্রীমশাই আছেন? মন্ত্রীমশাই রুমে নেই। কোথায় গেছেন? কোনো একটা উৎসবে গেছেন। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। স্যার, মন্ত্রীমশাই বাড়িতে নেই, উনি মহোৎসবে গেছেন। ইয়েস ইয়েস ইয়েস, ও ওখানে নিশ্চয়ই আসবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ওখানেই দাঁড়িয়েছি, আর ওরা এই রাস্তা ধরেই আসছে। পার্টির 7-8 জন লোক আছে ওর সাথে। সত্য? হ্যাঁ সতীশ। মূর্তি আসতে আরো 1/2 ঘন্টা লাগবে। মন্ত্রী এখনো আসেনি, ওর অপেক্ষাই করছি।
এই কটা ক্যামেরা যথেষ্ট নয়, স্যার। আরো বেশি ক্যামেরা লাগাও। Yes, sir. টেম্পোরারি মনিটর রুমের ব্যবস্থা করো। Okay, sir. ডু ইট ইমিডিয়েটলি। Yes, sir. লেটস গো। হ্যালো 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 মিনিস্টার পিএ বলছেন? হ্যালো 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 মাইক 21 কাম ইন, মাইক 21 কাম ইন, ওভার। মাইক 21 ওভার ওভার। মিনিস্টারের সাথেই আছেন তো? না স্যার, ওভার। এক্ষুনি মিনিস্টারের কাছে চলে যান, আপনি ওনার সাথেই থাকুন। ওকে স্যার। সত্য, পুলিশ জানতে পেরে গেছে, সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। মন্ত্রীকে ভেতরে যাওয়া থেকে আমি আটকালাম, তবুও চলে গেল। মন্ত্রী এখন মণ্ডপের দিকে যাচ্ছে। তুই কোনোভাবে ফেসে গেলে তখন? ভয় পাস না, যদি ফাঁসারই হতো তাহলে যেদিন 40 জন মারা গেছিল সেই দিনই ফাঁসতাম, আর এই তেজও শেষ হয়ে যেত। আজ ওর মৃত্যু অবশ্যই হবে। Is everything okay? Okay, sir. ক্যামেরা 6 কে একটু জুম করতে বলো তো। ক্যামেরা 6 জুম করো। ক্যামেরা 2 কে একটু রাইটে প্যান করতে বলো। ক্যামেরা 2 রাইট প্যান করো। সত্যপ্রসাদ চলে গেল, ওকে খুঁজতে বলো। অরেঞ্জ শার্ট, কুইক। ওখানে নেই স্যার।
এখানেই আছে, মণ্ডপের ভিতরেই আছে। মুভ মুভ ফাস্ট। চলে যাও। আমি কে সেটা তোমরা জানো, সেটা এবার এরাও জানুক। আমি হলাম সত্যপ্রসাদ, যে অনেক নেতাকে খুন করেছে সেই সত্যপ্রসাদ, যে ইলেকশন বন্ধ করেছে সেই সত্যপ্রসাদ, আপনাদের মতো এই নেতাদের ওপর যে ভরসা হারিয়েছে সেই সত্যপ্রসাদ, এই সমস্ত নেতাদের হাতে 40 জনকে চোখের সামনে যে মরতে দেখেছে সেই সত্যপ্রসাদ। আমরা স্বাধীন হয়েছি কত বছর হয়েছে? এই এতগুলো বছরে প্রত্যেকের যোগ্যতা বেড়েছে। 1947 সালে 4টে ওষুধের নাম জানলেই ডাক্তার হওয়া যেত। 77-এ MBBS পড়ে ডাক্তার হওয়া যেত, কিন্তু এখন MD করলে তবেই ডাক্তার হওয়া যায়। 1947 সালে ইন্টার পাস ব্যাংক ম্যানেজার হয়ে যেত। 77-এ বিকম পাস করলে ব্যাংক ম্যানেজার হওয়া যেত, কিন্তু এখন MBA ডিগ্রি দরকার। প্রথমে যে লেখাপড়া জানতো সে মাস্টার হয়ে যেত, পরে মাস্টার হতে গেলে 8 পাস করলেই হতো, আর এখন MSc MPhil করলে তারপর কিছু হাজার টাকার চাকরি পাওয়া যায়। ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যাংক অফিসার, টিচার, কালেক্টর, এগুলো হওয়ার যা কোয়ালিফিকেশন সেগুলো অনেক বেড়ে গেছে, কিন্তু আজ MLA হওয়ার জন্য কি হতে হবে? 21 বছর বয়স হলেই হলো। 21 বছর হওয়াই কি যথেষ্ট? যাকে খুশি MLA করা যায়? তার জন্য পড়াশোনায় দারুণ হতে হবে সেটা আমি বলছি না। যারা ঘুষ খায়, যারা নিজের শক্তির অপব্যবহার করে, তারা প্রচুর পড়াশোনা জানে আর তারাই রাজনীতিতে আসছে। ঠিক আছে, যদি কোনো অশিক্ষিত ব্যক্তি রাজনীতিতে আসেও, হ্যাঁ, সে অশিক্ষিত সেটাই লোকে বারবার বলতে থাকে, কিন্তু তার ভালো দিকটা সবাই ভুলে যায়। ঠিক আছে, এই রাজনীতিতে আজকে এমন লোকও দাঁড়ায় যারা অবিবাহিত, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর নিজের পরিবারের স্বার্থ ছাড়া তারা আর কিছুই বোঝে না। আচ্ছা আমাকে বলুন, প্রত্যেক ঘর থেকে একজনকে সেনাতে ভর্তি হওয়া উচিত। যে বাড়ির ছেলে সেনাতে গেছে সেই বাড়ির লোকই রাজনীতি করতে পারবে এমনটা করা হলে? জীবনে প্রত্যেকটা পদক্ষেপ পার করে তবেই উন্নতি করা যায়। ঠিক সেইভাবে দুবার যে পঞ্চায়েত ইলেকশন জিতেছে তাকেই MLA করা হোক, দুবার যে MLA হয়েছে তাকেই মন্ত্রী করা হোক, আর দুবার যে মন্ত্রী হয়েছে তাকেই প্রধানমন্ত্রী করা হোক না? বাকি সমস্ত ক্ষেত্রেই যোগ্যতার একটা গুরুত্ব আছে, কিন্তু এই ক্ষেত্রে যোগ্যতার দরকারই নেই। এমন কেন? অর্ধেকের চেয়ে বেশি মানুষ ভোট কেন দেন না? কারণ তারা জানেন যে যারা ভোটে দাঁড়াচ্ছে তারা ঠিক নয়। সবার আগে ভোট দেওয়াটা কম্পালসারি করতে হবে। 10টা চিহ্ন যদি ঠিক না হয় তাহলে 11 নম্বর চিহ্ন করা উচিত অশোক স্তম্ভ চিহ্ন, তাতে ভোট দিন। অশোক স্তম্ভ চিহ্ন যদি বেশি ভোট পায় তাহলে জেলা কালেক্টরকে MLA ঘোষিত করো। হ্যাঁ, তখন বুঝে যাবে যে কজনের মধ্যে যোগ্যতা আছে। আমরা আমাদের বাচ্চাদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বড় করি, আমরা ভাবিও না তারা বড় হয়ে MP বা MLA হতে পারে। কারণ রাজনীতি একটা দুর্নীতির জায়গা, সেটাই আমাদের মাথায় বসে আছে। আর এই দুর্নীতিকে আটকাবো বলেই আমি এই খুনগুলো করেছি। অপরাধ করলে শাস্তি পাওয়ার ভয় থাকা উচিত, সেই জন্য আমি এটা করেছি। আমাদের সৃষ্টি করেছেন ব্রহ্মা, ভারতে ওনার 2টোই মন্দির আছে। আমাদের রক্ষা করেন যে বিষ্ণু, তার 20টা মন্দির আছে। কিন্তু বিনাশকর্তা শিবের প্রত্যেক গলিতে একটা করে মন্দির আছে। আমরা ওনাকে ভালোবেসে পুজো করি, আমাদের বিনাশ না করে দেন এই ভয় পুজো করি। আর এই ভয়টাই আমি তৈরি করেছি, যাতে তাদের মরতে না হয় সেই ভয় কেউ ইলেকশনে দাঁড়ায়নি, আর ইলেকশন পিছিয়ে দেওয়া হলো। এবার অন্তত ভেবে দেখুন কি করা উচিত। এসব যোগ্যতা থাকতে হবে সেটা আমি বলছি না, কিন্তু কিছু তো যোগ্যতা থাকতে হবে, তাই না? এটুকুই আমার অনুরোধ।